আচ্ছা, আমি এটাকে এক্সট্রাক্ট করি। আমরা যেটা করব এখন পোর্টফোলিও, এটাকে আমরা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হেয়ার। ভিতরে শুধুমাত্র দুটো ফাইল পাবো, আমি এটাকে ডিলিট করে দেই। পোর্টফোলিওর ভিতরে আমরা দুটো ফাইল পাচ্ছি, একটা হচ্ছে পিএসডি, একটা হচ্ছে ইমেজ ফাইল। তো আমি এটাকে বড় করি, ভিউতে যাই, তারপর এটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এটার অ্যাক্টিভিটি। পোর্টফোলিওটা অনেক বড়, সো আমরা এটা করতে পারি। এবং পোর্টফোলিওতে কিছু কাজ আছে যে কাজগুলো একটু ইউনিক, যেমন এই যে কাজটা, তারপর হচ্ছে এই কাজটা, এগুলো কিন্তু ইউনিক কিছু কাজ। তো এটা আমরা করার চেষ্টা করি। এখন এখানে আমরা পিএইচডি ফাইলটা দেখতে পাচ্ছি। পিএইচডি আসলে কি, জেপিজি আসলে কি, জেপিজি কি এটা তো জানেন। পিএইচডি আসলে কি, আমরা যে ইউআই ডিজাইনের কথা বলি, মানে ইউজার ইন্টারফেস, অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করার আগে ওয়েবসাইটটার যে ইন্টারফেসটা তৈরি করা হয় গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, সেটাকে বলা হয় ইউআই ডিজাইন। অর্থাৎ একজন ওয়েব ডিজাইনার কোনো ওয়েবসাইটকে ডিজাইন করার আগে গ্রাফিক্যাল যে ইন্টারফেসটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ইউআই ডিজাইন। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, আমার সুবিধা কি হচ্ছে যদি ইউআই ডিজাইন হয়? সাপোজ কোনো ক্লায়েন্ট কোনো একটা ওয়েবসাইট চাচ্ছে, এবং আমি ওয়েবসাইটটা বানিয়ে দিলাম কোডিং করে, ওয়েব ডিজাইন করলাম, কিন্তু ক্লায়েন্টের পছন্দ হলো না। তার মানে আমার পুরো ওয়েবসাইটে যে কষ্ট করে কোডিং করে যে ওয়েবসাইটটা বানালাম সেটা কিন্তু ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না। তার মানে কি আমাকে নতুনভাবে তৈরি করতে হবে। কিন্তু একজন গ্রাফিক ডিজাইন সে কী করে, খুব সহজে ইন্টারফেসটা তৈরি করতে পারে। যেমন এখানে একটা উপরে একটা শ্যাডো দিবে, তারপরে লোগো বসাবে। এই যে মনে করেন সে এরকম একটা ইমেজ তৈরি করলো লেয়ারের মাধ্যমে, তো এতে কিন্তু তার একটা খুব একটা হ্যাসেল হবে না। বাট তার হ্যাসেলটা কোথায়? হ্যাসেলটা হচ্ছে ডিজাইন ইন্টারফেসটা তৈরি করা, আইডিয়া নতুন জেনারেট করা, কীরকম রাখলে দেখতে সুন্দর লাগবে, এইখানটা এরকম দিলে কেমন লাগবে, এইখানটা এরকম ডিজাইন হলে কেমন লাগবে। মানে এই ডিজাইনগুলোকে সে কী করে, আইডিয়া জেনারেট করে, বিভিন্ন রকম ইউআই ঘাটে, এবং নিজের মাথা থেকে ওই কোম্পানি বেসিসে বা যেই অনুযায়ী বা যেটা মাথায় রেখে ইউআই ডিজাইনটা করবে সেইটা বেস করে তার এই ডিজাইনটা করা। এটা কিন্তু একটা পোর্টফোলিও সাইট। সে কী করছে, একটা ওয়েবসাইট আমি এটা বানাবো, সাপোজ আমার জন্য আমি পোর্টফোলিও সাইট বানাবো, কিন্তু আমি বুঝতেছি না যে ডিজাইনটা কেমন হলে ভালো হয়। তো আমি যদি কোডিং করে করে বানাই, দুটো জিনিস কিন্তু একসাথে ইন্টিগ্রেট করা অনেক টাফ। দুটো জিনিস কি, একটা হচ্ছে ডিজাইন নলেজ আর একটা হচ্ছে কোডিং নলেজ। তো এইটা একটু টাফেস্ট একটা কাজ। এইটার থেকে বের হয়ে আসার জন্য যারা ক্রিয়েটিভ, যারা ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন করে, তারা কিন্তু একটু ক্রিয়েটিভ হয়, কারণ আইডিয়া জেনারেট করে নতুন নতুন ডিজাইনের। তো তাদেরকে আমরা যখন সাজেস্ট করব, ঠিক আছে আমার জন্য একটা টেমপ্লেট ডিজাইন করো বা একটা ইউআই ডিজাইন করো, সেই ডিজাইনটা সে করে দিল খুব সহজে উইদাউট কোডিং। এবং এই ডিজাইনটা করার সময় সে কী করে, কিছু কন্টেন্ট ইউজ করে, ডেমো কন্টেন্ট, তারপর ইমেজগুলো ইউজ করে, এবং লেয়ার বা গ্রিড সিস্টেম ইউজ করে। মানে তাকেও কিন্তু এইটাকে যখন আমরা ওয়েবে কনভার্ট করব, স্ট্যাটিক ওয়েবসাইট বানাবো বা ডায়নামিক ওয়েবসাইট বানাবো, তখন কিন্তু তাকে অবশ্যই লেয়ারের ইন্টারফেস বা গ্রিড সিস্টেম, কতগুলো কলাম হবে, কতটুকু উইথ হবে, তার মানে কি বুটস্ট্র্যাপের যে কন্টেনার উইথ, সেটাকে কিন্তু তাকে আবার একটা নলেজ থাকতে হবে। নাহলে কিন্তু গ্রিড উইথ ইন্টারফেসটা কিন্তু মিলবে না ডিজাইনের সাথে। সো ওটাও কিন্তু তাকে নলেজ রাখতে হয়। তার মানে তারাও কিন্তু ছোটোখাটো কিছু ডিজাইনের কাজ জানে, মানে কোডিংয়ের নলেজটা থাকে তাদের। এবং তারা যখন ইউআই ডিজাইন করে, এটা যখন ফাইনালাইজ হয়, তখন গ্রাফিক ওয়েব ডিজাইন কী করে, এটাকে কনভার্ট করে। ওয়েব ডিজাইন কী করে, পিএইচডি টু এইচটিএমএল এ কনভার্ট করে। এখন এইচটিএমএল এ কনভার্ট করার জন্য সে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারে, তারপর যে করি প্লাগইন ইউজ করতে পারে ইন্টারঅ্যাক্টিভ ডিজাইনের জন্য। যেমন একটা স্লাইডার আছে, হতে পারে এই স্লাইডারটা আমরা বুটস্ট্র্যাপের কোনো স্লাইডার ইউজ করছি না, বুটস্ট্র্যাপের ক্যারাসেল ইউজ করছি না, অন্য কোথাও থেকে আমি স্লাইডারটা নিয়ে এসে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি, এমনটাও হতে পারে। সো এই ব্যাপারগুলো কিন্তু থাকে। তার মানে কি, আমাকে প্রথমত প্রায়োরিটি দেওয়া হচ্ছে ইউআই ডিজাইনকে, অর্থাৎ গ্রাফিক ডিজাইনের যে ইন্টারফেসটা ডিজাইন করলো, এরপরে আমি এটাকে ওয়েবে কনভার্ট করব। এরকম প্রচুর মার্কেট প্লেসে কাজ আছে, পিএইচডি টু বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে এক্সডি টু বুটস্ট্র্যাপ, এআই টু বুটস্ট্র্যাপ, ইমেজ টু বুটস্ট্র্যাপ, ডেমো টু বুটস্ট্র্যাপ। মানে এটার অনেক কনভার্সন, এই জিনিসটা, এই কনভার্সন রিলেটেড কাজগুলো কিন্তু অনেক। বাট সবচেয়ে বেশি পপুলারিটি পায় পিএইচডি টু এইচটিএমএল। পিএইচডি টু এইচটিএমএল কেন? পিএইচডি ফাইলটা কিন্তু একটু অন্যরকম হয়। পিএইচডির এইখানে দেখবেন একটা ইমেজ আছে, দ্বীপপুঞ্জ। পুঞ্জ দেখে মনে হতে পারে যেটা একটা টেক্সট, আবার এটা ইমেজ আকারেও নেওয়া যায়। আবার এখানে একটা ইমেজ আছে মানুষের, এই ইমেজটা সে কিন্তু কোথাও না কোথাও থেকে ডাউনলোড করেছে, তারপর ইমপ্লিমেন্ট করেছে। আবার এখানে একটা ইমেজ আছে, এখানে একটা আইকন আছে, তার মানে কি সে নিশ্চয়ই ফর্নাসম বা ফ্ল্যাট আইকন বা সামথিং কিছু একটা ইউজ করছে। এখানেও আরও অনেকগুলো আইকন দেখতে পাবেন, এখানে অনেকগুলো ইমেজ দেখতে পাবেন, নিশ্চয়ই সে গুগল সার্চ করছে, ইমেজগুলো নিয়ে আসছে। এবং নিয়ে আসার পরে ওই পিএইচডি ফাইলের ভিতরে, অর্থাৎ ফটোশপের মাধ্যমে
সে কী করে একটা আর্টবোর্ড তৈরি করে, এত বড় লম্বা একটা আর্টবোর্ড তৈরি করে। এই আর্টবোর্ডের ভিতরে অনেকগুলো সেকশন তৈরি করে, লেয়ার বানায়, অনেকগুলো লেয়ার বানায়। প্রতিটা সেকশনকে আমরা গ্রাফিক ডিজাইনারদের জন্য বলতে পারি লেয়ার। এগুলো বানার পর তারা কি করে, ওই ইমেজগুলো দিয়ে অ্যালাইনমেন্ট করে। তারা কিন্তু কোডিংয়ের কোনো কাজ করে না, জাস্ট অ্যালাইনমেন্ট করে, দ্যাটস ইট। এবং তাকে অবশ্যই চিন্তা করতে হয় যে একজন ওয়েব ডিজাইনার যখন এটাকে ডিজাইন করবে তারা আসলে কতটুকু এটা সম্ভব করবে। কারণ আমি তো হিজিবিজি অনেক কিছু আর্ট করতে পারি না, গ্রাফিক ডিজাইন দিয়ে হিজিবিজি অনেক কিছু করতে পারি। করার পরে আমি যদি একজন ওয়েব ডিজাইনারকে বলি নে এটা কোডিং করে কনভার্ট কর, দেখা আমাকে কোডিং করে দেখা, এটা কি সব কিছু তো আর ওইভাবে চাইলেই যে হয়ে যায় এমনটা তো না। তবে হ্যাঁ, আপনি যদি কোডিং নলেজ ভালো থাকে আপনি যে কোনো জিনিস ডিজাইন করে কনভার্ট করতে পারবেন, যে কোনো জিনিস। কোডিংয়ের ওই লেভেলের ডিজাইনার হতে হবে, কোডিংয়ে ওইরকম বাগ হইতে হবে। তো ওইটা আস্তে আস্তে হয়ে যাবে। এটা কিন্তু আসলে শিখে শিখে বা ট্রেনিং করে বা অন্যের ভিডিও দেখে দেখে কিন্তু হয় না। আর রিসার্চ অনেক ইম্পর্টেন্ট। এই যে আপনারা যে কোডিং করছেন, যেমন লাস্ট ক্লাসে আমি অ্যানিমেশনের কাজ দেখালাম, আমি সবার কাজ দেখেছি, 3-4 জন লিঙ্ক শেয়ার করেছেন। প্রত্যেকের কাজের কিন্তু ইউনিক আমি কিন্তু অ্যাক্টিভিটি দেখেছি। হুবহু আমাকে আপনারা ফলো করেননি। আপনারা কি করেছেন, আইডিয়াটা নিয়েছেন, করেছেন, আমাকে ফলো করে কাজটা করেছেন, করার পরে আবার কী করেছেন, মডিফাই করে দেখতে চেয়েছেন এরকম হলে কেমন হয়। এই যে জিনিসটা, এটা কিন্তু নতুন একটা আইডিয়া জেনারেট করে দিল আপনাকে, আপনি ক্রিয়েটিভ হলেন। ফিউচারে যখন আপনি অন্য কোনো ওয়েবসাইট বানাবেন তখন ক্লায়েন্ট যদি এরকম কিছু বলে আপনি খুব সহজে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, দ্যাটস ইট। এবং এভাবেই কিন্তু স্কিল গ্যাদার হয়। সব কিছু কিন্তু শেখানো যায় না, শিখতে হয় নিজে নিজে। এবং আপনি যখন কাজ করবেন, একটা যদি করেন, যদি লেখেন, লিখতে যে যতগুলো লাইন টানেন ওই লাইনের ভিতরে কিন্তু আপনার অনেক আইডিয়া জেনারেট হবে লাইক দিস। সো এটা আস্তে আস্তে হয়ে যাবে। আমরা এখানে পিএইচডি ফাইলটা, যে জেপিজি ফাইল, সেটা ওপেন করেছি এবং আমরা এখানে ফটোশপ ফাইলটা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এখানে একটা আইকন আসা উচিত ছিল, রাইট? ফটোশপে আইকন আসা উচিত ছিল। যেহেতু আসেনি তার মানে কি আমার ফটোশপ ইনস্টল করা নেই। অ্যাকচুয়ালি আমার ডেস্কটপে কোনো ফটোশপ ইনস্টল করা নেই। যদি না থেকে থাকে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি পোর্টেবল একটা ফটোশপ ইউজ করি। কেননা আমি আমার পার্সোনাল কাজে ফটোশপটা খুব একটা ইউজ করি না। আমি ইউজ করে হচ্ছে ইলাস্ট্রেটর, অর্থাৎ এআই ফরম্যাট যেটা থাকে সেটা। তো আমি যেটা করব এখন, ডেস্কটপ ওপেন করি, করার পর এখানে দেখবেন ফটোশপের আইকনগুলো আছে, এটা কিন্তু পোর্টেবল। এবং এখানে দেখবেন এআই লোগো বা প্রিন্ট ম্যাটেরিয়াল কি করে ইলাস্ট্রেটরে ইউজ করা হয় এবং এটার ফরম্যাটটা হচ্ছে এআই। আর আমরা ইউজ করবো হচ্ছে ফটোশপ। এটা পোর্টেবল সফটওয়্যার, এটা কিন্তু সফটওয়্যার না, এটা কিন্তু একটা ফাইল। এবং এই ফাইলের এই এআইটা ইনস্টল করা আছে। আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখবেন এআইটা ইনস্টল করা আছে, মানে ইলাস্ট্রেটর। আবার আফটার এফেক্টও ইনস্টল করা আছে, বাট ফটোশপটা নাই। তো আমার এখানে ফটোশপ এটা হচ্ছে পোর্টেবল। আমি আপনাদের পোর্টেবলটা দিয়ে দেবো এবং 2017 যেটা সেটাও আমি দিয়ে দেবো। দুটো যে কোনো একটা ইনস্টল করতে পারেন। যাদের হচ্ছে র্যাম অল্প র্যাম ইউজ করেন বা আপনার পিসিটা ওই রকম কনফিগার্ড না, তাহলে আপনারা পোর্টেবলটা ইউজ করতে পারেন। পোর্টেবলটা এনাফ ফর ওয়েব ডিজাইনার, মানে আপনি যে পিএইচডি টু এসটিএমএল করবেন এটার জন্য আপনি এনাফ আউটপুট পাবেন। সো আমি এটা ইউজ করি এবং আমি দেখাবো যেটা কীভাবে ইউজ করতে হয়। এবং এটা ইউজ করার পিছনে একটা কারণ আছে, যাদের আসলে কনফিগারেশনটা খুব একটা স্ট্রং না তাদেরকেও এটা সাপোর্ট দেবে, যেটা আমি এখন দেখাবো, তাই না? আপনাদের একটা কনফিডেন্স বাড়বে যে না, রনেভে ইউজ করছে, এটা আমরা ইউজ করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার কনফিগারেশন ভালো হয় আপনি 2017 ইউজ করতে পারেন। আর যদি আরও আপডেট চান সেটা আপনি পেতে পারেন যদি আপনারা চান। এবং এই পোর্টেবলটা ইনস্টল করার জন্য কোনো রুলস নাই, কোনো সিস্টেম নাই। আপনি জাস্ট ইন্টারনেট থাকা না থাক চালু করা আপনি ইনস্টল করে দিতে পারবেন। কিন্তু আপনারা যদি 2017 বা 2020 ইউজ করেন বা 19 ইউজ করেন তাহলে আপনাকে সিস্টেম ওয়াইজ যেতে হবে, ইন্টারনেট বন্ধ করে আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে ফটোশপ ডাবল ক্লিক করব, করার পর এটা নোটিফিকেশন দিবে। পোর্টেবল যেহেতু সে আবার বারবার হচ্ছে অ্যাক্টিভ হয়। ওপেন হোক। এবং আমার এখানে দুটো ফাইল অলরেডি আছে। আমরা এই পিএইচডিটা ওপেন করব এবং আমরা এই পোর্টফোলিও ফোল্ডারের ভিতরে আমি সমস্ত কাজ করব। এবং এখানে এটা বের হচ্ছে। আমরা এখানে অনেকগুলো টুল আছে। একজন ফটোশপ ডিজাইনার, আমরা যেরকম গ্রাফিক ডিজাইনের কথা বলি, যেই সফটওয়্যার দিয়ে ফ্রিল্যান্সিং করছে মানুষ, লাখ লাখ টাকা কামাচ্ছে, ডলার কামাচ্ছে, অ্যাকচুয়ালি এই সফটওয়্যার দিয়ে সব কিছু করা হয়। সফটওয়্যারের ভিতরে অনেকগুলো টুল আছে, এই টুলগুলো দিয়ে অনেক কিছু ডিজাইন করা যায়। বাট আমরা কয়েকটা টুল আমরা ইউজ করব। এবং ইউজ করার পিছনে আমরা কিন্তু কোনো কিছু ডিজাইন করব না। আমরা কেন ইউজ করব?
আমাদের এই যে ইউআই ডিজাইনটা আছে এখানে আপনি বলতে পারবেন যে আসলে কত সাইজ দেওয়া আছে, ইমেজ দেখে বলতে পারবেন কত সাইজ দেওয়া আছে। কিন্তু আমি এই ফাইলটাকে যদি ফটোশপে অন করি তাহলে কিন্তু এটা টেক্সট আকারে দেখাবে, নট ইমেজ আকারে। এটা কিন্তু পুরোটাই ইমেজ, রাইট? সব কিছু ইমেজ। আবার এই আইকনটা কোন আইকন ইউজ করা আছে সেটা আপনি বুঝতে পারবেন। এই যে কালার কোডটা সেটা আপনি নিতে পারবেন, তখন আপনি পিক্স ইউজ করতে হবে না। এখানে কলাম যে ডিভাইড করছে কীভাবে করছে সেটা আপনি জানতে পারবেন। এই জায়গায় একটা লাইন দেওয়া আছে, এটা কিন্তু অ্যানিমেটেড করবো আমরা, মানে এই ছোট্ট একটা যে বাটনের মতো আছে এটা ডানে যাবে বামে যাবে, এই ধরনের একটা কাজ করব। সো এইখানে একটা স্লাইডার আছে, স্লাইডারটা আসলে কীরকম মুভ করবে এটা কিন্তু কন্টেন্ট আপনি নিতে চান। মনে করেন একটা কন্টেন্ট আছে, সাপোজ ধরে নিলাম লরেম ইপসাম নাই, অন্য কোনো কন্টেন্ট আছে যেটা ক্লায়েন্ট বসায় দিছে, তাহলে আপনি কন্টেন্টটা কি লিখবেন বসে বসে? কিন্তু না লিখে আপনি যদি ফটোশপে এই ফাইলটা ওপেন করেন তাহলে আপনি খুব সহজেই কন্টেন্টটা কপি করে নিতে পারবেন। এটা একটা ভালো জিনিস। এবং এই জায়গায় দেখবেন লেয়ার নামে কিছু সিস্টেম আছে, যখন আমরা ফাইলটা ওপেন করবো তার লেয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এই লেয়ারই সব কিছু। তো আমরা এটা ওপেন করব, ব্যাকে যাই 2083, ডাবল ক্লিক করলাম, আমরা পোর্টফোলিওতে যাই এবং আমরা এটাকে সিলেক্ট করব। এটা কিন্তু পিএইচডি এক্সটেনশন ওপেন করি, যেহেতু আমি পোর্টেবল ইউজ করছি ওই জন্য ওখানে আইকনটা আসে না এআইয়ের মতো। এবং এটা কিন্তু এরকম আসবে, হ্যাঁ আমি এরকম করে ধরে দেখেন দেখাচ্ছে না, ছেড়ে দেবেন তাহলে কি বসে যাবে। এবার আমরা এটাকে জুম করি, এবার দেখেন অনেকগুলো লেয়ার আসছে। এই লেয়ারের যারা ইউআই ডিজাইন করে তারা এগুলো তৈরি করে, ফোল্ডারগুলো ক্রিয়েট করে, এবং এর ভিতরে দেখবেন অনেকগুলো লেয়ার আছে, এগুলোকে বলা হয় লেয়ার। এবং এই ফোল্ডারের ভিতরে লেয়ার আছে, এবং টি দেখতে পাচ্ছেন না, টি মানে হচ্ছে টেক্সট। এবং এই যে এরকম একটা আর্টবোর্ডের মতো দেখতে পাচ্ছেন একটা লাইন, এগুলোকে বলা হয় অবজেক্ট বা ইমেজ। এটাকে বলা হয় অবজেক্ট, এটাকে বলা হয় ইমেজ। সো এই জিনিসগুলো সমন্বয়ে কিন্তু একটা পিএইচডি ফাইল তৈরি হয়। কিন্তু ইলাস্ট্রেটর অর্থাৎ এআই ফরম্যাটে যে ফাইলগুলো থাকে সেখানে কিন্তু এরকম লেয়ার ক্রিয়েট করা থাকে না। দ্যাটস ওয়াই ইমেজগুলোকে আলাদাভাবে ক্রপ করা কঠিন। আমরা এখানটায় ইমেজগুলোকে আলাদাভাবে ক্রপ করব। এবং আপনারা দুটো লাইন দেখতে পাচ্ছেন ব্লু কালারের, রাইট? এই লাইনগুলোকে বলা হয় গাইডলাইন বা গ্রিড বা গাইডলাইন বলতে পারেন। এখানে যদি আমি ভিউতে ক্লিক করি আমরা দেখতে পাবো শো, এবং আমি যদি বলি গ্রিড তাহলে আমরা গ্রিড দেখতে পাবো। গ্রিড দেখলে সুবিধা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু উইথ নিচ্ছে কতটুকু হাইট নিচ্ছে, এগুলো মানে একটা লেয়ার। এটা কিন্তু আমাদের কাজ না, আমি এটাকে কী করব, বন্ধ করব, শোতে যাই, গ্রিডটাকে বন্ধ করি। কিন্তু আমরা গাইড দেখতে পাচ্ছি, গাইড হচ্ছে দুটো লাইন। আপনি একটু লক্ষ্য করবেন ওই লাইন বেসিসে কিন্তু তারা কি করছে, ডিজাইনটা করেছে। তো এই লাইনটাকে কেন এইভাবে নিয়েছে, এবং দেখেন যেগুলো কন্টেইনার বেস সেগুলো কিন্তু অ্যালাইনমেন্টটা পারফেক্টলি করা হয়েছে, তাই না? কন্ট্রাক্ট ফর্ম থেকে শুরু করে এভরিথিং। এবং এটাকেও দেখেন ওইভাবে অ্যালাইন করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা ওই কন্টেইনার বেসিসেই কিন্তু করা হয়, অর্থাৎ আমি আমার উইথটা যে দিব সব জায়গায় যেন সমান সমান দিতে পারি। আপনারা হয়তো কানেক্ট করতে পারছেন, আপনারা এতদিন যে ডিজাইনটা করেছেন সেটার সাথে এটা একটা কানেকশন তৈরি করতে পারছেন যে হ্যাঁ আসলেই তো এইভাবে করছিলাম এতদিন। যা শিখছেন সঠিক ট্র্যাকে শিখেছেন, ওইটা আবার ইমপ্লিমেন্ট হবে পিএইচডি টুর মাধ্যমে। আমরা প্রথম দিকে আমরা ডিজাইন করতাম নিজের ইচ্ছে মতো, রাইট? তারপরে আমরা ওয়েবসাইট ঘেটে ঘেটে বিভিন্ন ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখে দেখে ডিজাইন করতাম। এখন আমরা ইউআইটাকে দেখে দেখে ডিজাইন করব। অনেক সময় ক্লায়েন্ট বলে যে পিএইচডি টু এসটিএমএল করেন, এর মানে হচ্ছে এই পিএইচডিটা তৈরি করার সময় ক্লায়েন্ট একজন ইউআই ডিজাইনারকে হায়ার করে এবং তাকে পে করে তার মাধ্যমে এটা করায় নেয়। তার মানে কি, নিশ্চয়ই এটা মূল্যায়ন আছে। এই মূল্যায়নটাকে আপনাকে এটা ইউটিলাইজ করতে হবে, অর্থাৎ এইটা পিএইচডি টু যখন এইচটিএমএলে কনভার্ট করবেন তখন আপনাকে 100% পিক্সেল পারফেক্ট করতে হবে, একটুও 19-20 হওয়া যাবে না। এখন কোনো ক্লায়েন্ট যদি একটা ওয়েবসাইট দেখায় বলে এইরকম একটা ওয়েবসাইট চাই, হুবহু করার দরকার হয় না, মোটামুটি ওইটার মতো ইন্টারফেস হলেই হয়। বুঝা গেছে জিনিসটা? সো এইটা মাথায় রেখে যখন আপনাকে পিএইচডি দিবে তার মানে ক্লায়েন্ট চায় যে এটা পিক্সেল পারফেক্ট, যা দেখছি তাই যেন হয়। তবে এখানে একটা চ্যালেঞ্জিং কাজ আছে। চ্যালেঞ্জিং কাজটা হচ্ছে ক্লায়েন্ট যখন এরকম একটা পিএইচডি দেয় সে কিন্তু বলে না রেসপন্সিভে কেমন দেখতে হবে। তার মানে কি আপনার ওই নলেজটাও থাকতে হবে রেসপন্সিভে কতটুকু এইটার মতো করে দেখাতে পারবেন মোবাইল ডিভাইসে, এইটার মতো ইন্টারফেসটার জন্য মোবাইল ডিভাইসের জন্য মানে সামঞ্জস্যপূর্ণ ডিজাইনটা হয়, কারণ মোবাইলের ভিউটা তো আলাদা। বোঝা গেছে জিনিসটা? তার মানে আপনাকে এখানে ক্রিয়েটিভ হতে হবে। আমরা A to Z প্রত্যেকটা জিনিস দেখব। কোনো কিছু করার আগে বোঝা উচিত কেন করব, কিভাবে করব, প্ল্যানটা কী, এবং এটা আসলে ডিমান্ড কী মার্কেট প্লেসে। এবং এই ধরনের ইউআইগুলো তৈরি করতে $2,000 থেকে $3,000 একজন ইউআই ডিজাইনার নেয়, মিনিমাম 200 থেকে 300 তো অবশ্যই, ডিপেন্ড করে ফ্রিল্যান্সারের উপর। বুঝা গেছে? যদি এইরকম ডিমান্ড হয় তাহলে চিন্তা করেন আপনি একজন ওয়েব ডিজাইনার হয়ে এই ইউআইটাকে যখন কনভার্ট করবেন আপনি কীরকম ডিমান্ড করবেন।
বুঝতেই পারতেছেন আপনার কোডিংয়ে তো বেশি এফোর্ট দিতে হবে। তার মানে কি একটা পিএইচডি টু এসটিএমএলে কিন্তু আপনি মিনিমাম 100 বা $200 থেকে শুরু করে ম্যাক্সিমাম $3000-4000 পর্যন্ত কামাতে পারেন। এবং আপনাদের সবচেয়ে ভালো সলিউশন হবে যদি আপনারা এটার মার্কেট রিসার্চ করতে চান। আপনারা হয়তো কামরুল সুপনকে চেনেন, ফ্রিল্যান্স কমিউনিটিতে পোস্ট দেয়, তাকে আপনারা পোক করবেন। সে কিন্তু পিএইচডি টু এসটিএমএলের কাজ করে, আমার স্টুডেন্ট 2105 ব্যাচের। ঠিক আছে, ওকে। এখন আমরা এটাকে কনভার্ট করার আগে মেইন কাজ হচ্ছে কোডিং করার আগে আমাদের এই প্রত্যেকটা জিনিসকে ধরতে হবে, বুঝতে হবে যে কোথায় কী আছে। সবার আগে আমরা এখানকার ইমেজগুলোকে কেটে নেব, এরপরে আমরা টেক্সটগুলোকে কেটে নেব, এরপর আমরা ওয়েবসাইটে মার্কআপ করব। মার্কআপ করে কন্টেন্ট এবং ইমেজগুলো যখন যেখানে বসাতে হয় আমরা কোডিংয়ের ইমাজিনেশনটা নিয়ে আসে আমরা কোডিং কোথায় কী করব, কোথায় কতটুকু ক্লাস দেব, কোথায় কীরকম ডিজাইন করব, ওইটার জন্য কোন ক্লাস দিতে হবে, প্রত্যেকটা জিনিস ভেবে ভেবে আমরা কাজগুলো করব। এবং মার্কআপ করার শেষে আমরা আবার সিএসএস কনভার্ট করব, এরপরে আমরা মিডিয়া করে কাজ করব, এরপরে আমরা প্লাগইনেরও কাজ করব। বোঝা গেছে জিনিসটা? এই একটা প্রজেক্টে আমরা পুরো প্রজেক্টটাকে আমরা ফুলফিল করব। এখন কথা হচ্ছে এটা কিন্তু আমি করছি, আপনাদের সাথে কিন্তু আরও অনেকগুলো পিএইচডি শেয়ার করা আছে, সেটাতেও আপনারা হাত দিবেন। হাত দেওয়ার পর এটাও আপনারা করবেন আমার সাথে সাথে, এবং ওই পিএইচডিগুলো আপনারা নিজের মতো করে করবেন। এবং ওইটা হচ্ছে আপনাদের ফাইনাল প্রজেক্ট, যেটা আপনারা নিজে থেকে করবেন। আপনি ভিডিও দেখেন, গুগল করেন, মানুষেরটা কপি করেন, সেটা আপনার ব্যাপার। বুঝতে পারছেন? এখন আমি এই যে এখানে ক্লিক করবো, এটাকে বলা হয় মুভ টুল। কার্সার রাখলে দেখাবে যে মুভ টুল, মানে ওরা নামটা দেখায়, কেন জানি দেখাচ্ছে না, এই যে দেখাচ্ছে মুভ টুল। আবার যদি এখানে রাখেন এটাকে বলছে আই ড্রপার, এখানে যদি রাখেন এখানে বলছে কুইক সিলেক্টর। আমাদের অ্যাকচুয়ালি এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, টিটা লাগবে, আর এগুলো লাগবে। বাকিগুলো আমাদের দরকার নাই, কারণ আমরা কিন্তু কোনো কিছু ডিজাইন করব না, আমরা জাস্ট হচ্ছে মাপবো, ইমেজগুলো নেব, টেক্সটগুলো নেব, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো আমার প্রথম কাজ হচ্ছে এই ইমেজটাকে ক্রপ করা। কিভাবে করব খুব ভালোভাবে দেখবেন। ইমেজটাকে ক্রপ করার আগে আমি একটা জিনিস করছিলাম বারবার, সেটা হচ্ছে জুমিং করছিলাম। জুমিং করার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক করলে জুম হবে, আবার কন্ট্রোল মাইনাস ক্লিক করলে জুম আউট হবে। বুঝা গেছে? কিন্তু আমি চাচ্ছি এই অ্যাবাউট মিটার জন্য এইখানটায় আসে, তখন কি করব? আমি যদি কন্ট্রোল প্লাস ক্লিক করি সে কিন্তু হবে না, কন্ট্রোল মাইনাস ক্লিক করি তবু হবে না। কিন্তু আমি যদি এইখানটায় মাউস রাখি আর কন্ট্রোলে যদি ক্লিক করি তাহলে কিন্তু ডানে বামে হচ্ছে, আবার যদি শিফটে ক্লিক করি তাহলে উপরে নিচে হচ্ছে। বুঝা গেছে জিনিসটা? কিন্তু আমি যদি অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি, দেখেন ওকে সেন্টার পয়েন্ট হিসেবে ওই জুম হচ্ছে, মানে মাউস যেখানে রাখবো সেকে সেন্টার পয়েন্ট ধরবে। এবং দেখবেন মাউসটা ডাবল অ্যারো চিহ্ন আসে, দেখছেন? ছেড়ে দেওয়ার পর সে কিন্তু আর আসে না। কিন্তু আমি যখন কন্ট্রোল প্রেস করব তখন দেখেন, মানে অল্টার প্রেস করলে এটা আসতেছে, এই যে দেখেন আসতেছে, একটু পরে আসবে, এই যে দেখেন। বোঝা গেছে জিনিসটা? এটা ধরে আমি জুমিং জুম আউট করতে পারি সেন্টার পয়েন্ট। মনে করেন আমি এটাকে সেন্টার পয়েন্ট ধরবো, অল্টার প্রেস করে এখানে জুম করবো, ওকেই জুম করা হচ্ছে। ওকে ফাইন। এখন এই যে মুভ টুল আছে না, এটা সিলেক্ট করে কিন্তু এই কাজগুলো করতে হবে। এরপর আমি এই লেয়ারটা ওপেন করবেন। এই লেয়ারগুলো কিন্তু এখানে থাকে, অনেক সময় উপরে নিচে থাকে। তো যদি খুঁজে না পান তাহলে এখানে উইন্ডোতে যাবেন। এই উইন্ডোতে যা থাকে সব ডান দিকে থাকে। বুঝা গেছে? সব ডান দিকে যা আছে সব উইন্ডোতে আছে। তো এখানে দেখবেন F7 অথবা লেয়ারে যদি ক্লিক করেন তাহলে দেখেন ওপেন হয়ে গেল। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হিস্টোরি। এটাকে বলা হয় হিস্টোরি। এই হিস্টোরিটা খুঁজতে হয় অনেক সময়। আমি এখানে ক্লিক করবো, হিস্টোরি বের হয়ে গেল। তা আমার এটা দরকার। এবার আমি এইখানটায় ক্লিক করব, দেখেন অটোমেটিক্যালি ও লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। এবং এইখানে দেখবেন টি টেক্সটটা দেখাচ্ছে। তার মানে কি? এটা হচ্ছে টেক্সট, নট ইমেজ। তো আমি যদি এই চোখে ক্লিক করি তাহলে দেখেন ভ্যানিশ হয়ে যায়। আমি যদি লোগোতে ক্লিক করি সেটাই ভ্যানিশ হয়ে যায়, মানে ওটা একটা ফোল্ডার। তো আমার কিন্তু টিটা দরকার, ফোল্ডার দরকার না। অনেক সময় ফোল্ডার নিতে হয়, বাট আমি এখানে টিটা ক্লিক করব। কিন্তু আমার উচিত কি বলেন তো? আমার উচিত হচ্ছে শুধুমাত্র এইটাকে সিলেক্ট করা, বাকিগুলোকে নষ্ট করে দেওয়া বা ডিসেবল করে দেওয়া, যেন আমি এটাকে ইমেজ আকারে নিতে পারি। আমি এটাকে টেক্সট আকারে নেব না, আমি এটাকে ইমেজ আকারে নেব। কোনো টেক্সটকে আপনি ইমেজ আকারে নিতে পারেন, কিন্তু কোনো ইমেজকে টেক্সট আকারে নিতে পারবেন না। সো আমি এটাকে এখন নেওয়ার জন্য ক্লিক করব এখানে। তো সিলেক্ট হচ্ছে, অ্যাকচুয়ালি সবগুলো ডিসিলেক্ট করতে হবে এই চোখে ক্লিক করে, আর এটাকেই সিলেক্টেড থাকতে হবে। মনে করেন আমি এটাকে ডিসেবল করব, এটাকে ডিসেবল করব, এগুলোকে ডিসেবল করব। বোঝা গেছে জিনিসটা? এইভাবে। কিন্তু আমি আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অল্টার প্রেস করে যদি ক্লিক করি তাহলে সবই ডিসেবল হয়ে যায়।
মানে আমি যদি অল্টার প্রেস করে এখানে টিতে ক্লিক করি সবই ডিসেবল হয়ে যায়, শুধুমাত্র ওটাই কিন্তু ওপেন হয় এবং এতক্ষণে যা যা করেছি সব এখানে সেট হবে, মানে স্টোরড হবে। মনে আমি এখানে ক্লিক করলাম, আবার এখানটায় আবার এখানে ক্লিক করি যে কোনো জায়গায়, ক্লিক করার পর অল্টার প্রেস করে এই চোখে ক্লিক করি, তাহলে দেখেন আগের মতো ওই আর্টবোর্ডটা দেখাচ্ছে ফাঁকা অংশ, এটা মানে ট্রান্সপারেন্ট। এবার আমি শুধুমাত্র এই ইমেজটা নিব, এত বড় এরিয়া কিন্তু নিব না, এত বড় এরিয়া আমার দরকার নাই। তাহলে তাহলে এইটাকে ক্রপ করে নেব। ক্রপ করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে এখানে ক্লিক করেন, তারপর এইভাবে সিলেক্ট করেন, তাহলে কিন্তু ক্রপ হয়ে গেল, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আছে ডোন্ট ক্রপ। আর একটা ওয়ে হচ্ছে ইমেজে ক্লিক করে আমি এখানে ট্রিমে ক্লিক করব। ট্রিম মানে হচ্ছে বাদ দেয়া, এবং বলতেছে ট্রান্সপারেন্ট পিক্সেলস, এবং এখানে ট্রিম অ্যাওয়ে চারপাশে যেন সিলেক্টেড থাকে। এই টেক্সটে যার চারপাশে যত কিছু আছে সব রিমুভ হয়ে যাবে, ওকে করেন, দেখেন রিমুভ হয়ে গেল। তার মানে ওই টেক্সটটাই শুধুমাত্র আমি ডাউনলোড করতে পারবো নাও। তো এটা দেখবেন ট্রান্সপারেন্ট, পিছনে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে ট্রান্সপারেন্ট। এবার ক্রপ করার পর আমি ফাইলে ক্লিক করব, তারপরে আমি সেভ ফর ওয়েবে যাব। যারা 2017 ইউজ করবেন, 2019 ইউজ করবেন, তারা কিন্তু এইখানটায় এটা দেখতে পাবেন না, এটা দেখতে পাবেন এক্সপোর্টের ভিতরে এই জায়গাটায়। তো আমি এখানে বাইরে পাচ্ছি, অথবা আপনি চাইলে অল্টার শিফট কন্ট্রোল এস ক্লিক করতে পারেন যেভাবে বলছে, অথবা কন্ট্রোল অল্টার শিফট এসটা পরে ক্লিক করবেন, মানে এগুলো কিন্তু একসাথে প্রেস করে এসটাতে ক্লিক করতে হবে। তাহলে কি হবে, এরকম একটা পপ আপ আসবে। পপ আপ যখন আসবে আপনাকে এইখানটায় জেপিজি দেখতে পাবেন, এটাকে বলতে হবে PNG24, আর যদি আগে থেকে থাকে তাহলে তো বেটার। এটা হওয়ার পর ট্রান্সপারেন্ট অবশ্যই সিলেক্টেড থাকতে হবে। এই ইমেজের উইথ কত সেটা দেখাচ্ছে 143 থেকে 32 পিক্সেল, এবং এটা 100% রেশিওটা আছে। তো এই অবস্থায় আমি সেভে ক্লিক করব, তাহলে কী হবে, ওটা ডাউনলোড হবে। পোর্টফোলিওর ভিতরে আমরা এখানে একটা ইমেজ ফোল্ডার তৈরি করি, ইমেজেস, এর ভিতরে আমি ডাবল ক্লিক করি। এটা যেহেতু লোগো, আমরা এখানে বলতে পারি লোগো নট পোর্টফোলিও, লোগো। এবার আমি ইন্টার দিই, তাহলে ইমেজটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছি পারফেক্টলি। তো এটা যদি হয়ে যায় আমরা আবার ব্যাকে যাব, মানে আগের জায়গায় ফিরে যাব, নাহলে অন্য ইমেজ নিতে পারবো না। তাহলে কি করব, কন্ট্রোল জেড ক্লিক করব। কন্ট্রোল জেড ক্লিক করলে এখানে কখনোই কাজ করবে না। তাহলে কি করবেন, হিস্ট্রিতে যাবেন, আমরা কিন্তু ট্রিম করেছিলাম, এখানটায় ক্লিক করবেন, তাহলে আগের জায়গায় আবার ফিরে যাবে। এবার অল্টার প্রেস করে জুম আউট করব, যেহেতু আমরা অনেক বেশি জুম করেছি। এবার স্ক্রল করে আবার এখানে ক্লিক করব, এই ইমেজটা নেব। স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত ইমেজ ডাউনলোড করব। আমি আর একটা ইমেজ ডাউনলোড করার চেষ্টা করি, এটাকে অবশ্যই ওপেন রাখতে হবে, নাহলে লেয়ার সিলেক্টেড হবে না। লেয়ার সিলেক্ট না হলে বাকিগুলোকে আপনি ডিসেবল করতে পারবেন না। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে কিন্তু বুঝতে হবে যে আসলে কোনটা ইমেজ আকারে নেবেন। যেমন উপরে একটা ওভারলে আছে দেখতে পাচ্ছেন অল্প একটু, তো ওইটা নিশ্চয়ই আমি ইমেজ আকারে নেব না। কখনও যদি দেখেন গ্রাডিয়েন্ট কালার অথবা সলিড কালার, কখনও সেটাকে ইমেজ আকারে নেবেন না। ওয়েবসাইটে যদি সলিড কালার গ্রাডিয়েন্ট কালার যদি আপনি সিএসএস করে করতে পারেন, কালার দিতে পারেন, তাহলে আপনি ইমেজ আকারে কেনই বানাবেন। যদি নেন ওয়েবসাইটটা কিন্তু লোড হবে, এটাও মাথায় রাখতে হবে। এবার আমি এটাকে সিলেক্ট করার পর এই ইমেজটা পাচ্ছি, চোখে ক্লিক করে দেখেন একটা ওভারলে, এখানে বুঝতে পারতেছেন যে একটা উপরে একটা লেয়ার আসছে ইমেজের উপর, তার মানে কি আমি সিলেক্ট করতে পারিনি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইমেজ। আমার এই লেয়ারটা আমি কি সিএসএস দিয়ে করতে পারি না, আমাদের তো ওই স্কিলটা আছে। তো আমরা এটাকে বাদ দেবো, বাদ দেওয়ার পর এই ইমেজটাকে নেব। তো শুধুমাত্র এটা সিলেক্ট করার জন্য অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, তার মানে ওটাকেই সিলেক্ট হবে, বাকিগুলো ডিসিলেক্টেড হবে। তাহলে এটাকে আমরা শুধুমাত্র পাচ্ছি। এরপর ইমেজে যাব, তারপর ট্রিমে ক্লিক করব, দেন আমি ওকে করব। লক্ষ্য করেন এই ইমেজটা কিন্তু পুরোটাই একটা মানে কোনো ট্রান্সপারেন্সির কোনো কাজ আছে দেখেন তো, ইমেজটা পুরোটাই কিন্তু কাভার্ড ইমেজের মাধ্যমে। আমরা যেরকম একটা লোগোতে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি, এখানে কিন্তু পারবো না, পারবো। তো এই ধরনের ইমেজগুলো আমি যদি ট্রান্সপারেন্ট না করি বা পিএনজি ফরম্যাটে না নিই, তাতেও কোনো আমার সমস্যা নাই আছে। আমরা এটাকে জেপিজি ফরম্যাটে নেব, এখানে ক্লিক করে সেভ ফর ওয়েবে যাব। এটা একটা স্লাইডার ইমেজ, আমি চাইলেই কিন্তু এটা পিএনজিতে নিতে পারি, আবার জেপিজিতেও নিতে পারি, আমার ইচ্ছে। তো এটা ডাইমেনশন দেখেন অনেক বড়, 1920 এবং 1194। সেভ করলাম। এই জায়গাটায় জেপিজি ফরম্যাটে আমরা নাম দিব স্লাইডার, অথবা আমরা বলতে পারি ব্যানার। তো ব্যানার হিসেবে সিলেক্ট করলাম, এবং আমরা যদি এখানে তাকাই তাহলে এটা দেখবেন ব্যানার জেপিজি চলে আসছে। এবার আমরা এখানে আবার যাই, যাওয়ার পর হিস্ট্রিতে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করি, করার পর উপরের দিকে উঠি।
এবার আমরা এই পরের ইমেজটা নেব, যেগুলোকে আমরা মনে হবে ইমেজ আকারে ইউজ করব, সেই ইমেজগুলোকে আপনারা নেবেন। ক্লিক করলাম, এখানে ওপেন করি, তারপর ক্লিক করি। এখানে একটা গাইডলাইনটা দেখতে পাচ্ছেন, এটা রিমুভ করে দেন। রিমুভ করবেন কীভাবে? এই উইন্ডো না, ভিউতে এই যে এক্সট্রাস আছে না, এখানে ক্লিক করেন অথবা কন্ট্রোল এইচ, তাহলে চলে যাবে। এবার আমি এই চোখে ক্লিক করব, অল্টার প্রেস করেন, তাহলে সিলেক্টেড, ইমেজে যাব, ট্রিম করব, ওকে করি। এটা কিসের ইমেজ? নাম কি দেওয়া যায়? এই নামটা অ্যাবাউট মি ইমেজ বা অ্যাবাউট মি এরকম কিছু একটা দিতে পারি। এরপরে আমরা বলবো সেভ ফর ওয়েব, এটাও কিন্তু আমরা জেপিজি ফরম্যাটে নেব। আমরা বলতে পারি অ্যাবাউট মি, ভ্যালিড নাম দিবেন যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এই ইমেজের জন্য এই নামে দেওয়া আছে। এবার আবার এর পরের সেকশনটা কাজ করব এইখানটায়। এই আইকনগুলো কিন্তু আমরা ফ্ল্যাট আইকন, ফন্ট আসাম, আইকোফন থেকে নিব, ঠিক আছে? আর বাকি ডিজাইনগুলো এখানে কিন্তু কোনো ইমেজ নাই। স্ক্রল করেন, এইখানটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আছে, এটাকে ওপেন করেন, তারপর এখানে ক্লিক করেন। বুঝতে পারছেন একটা ওভারলে দেওয়া আছে, রাইট? এটা হচ্ছে ওভারলে। এখানটায় আমি যদি ক্লিক করি তাহলে একটা ওভারলে চলে যায়। নিচের দিকে দেখেন চোখে ক্লিক করলে ইমেজটা চলে যায়, আবার এখানে ক্লিক করলে দেখেন ইমেজটা চলে যায়। এখানে কিন্তু দুটো ওভারলে দেয়া, একটা হচ্ছে ডার্ক, একটা হচ্ছে মনে হয় লাইট, কিন্তু লাইটটা এটার সাথে মার্জ করা, মানে ইমেজের সাথে অ্যাটাচ করে দেওয়া। এই জন্য কী হয়, আলাদাভাবে এটা করতে পারবেন না। অল্টার প্রেস করে যদি ক্লিক করেন তাহলে দেখবেন ইমেজটা ট্রান্সপারেন্ট, দেখছেন? ইমেজটা দেওয়া আছে কিন্তু অপাসিটি কমানো। কীভাবে বুঝবো? এইখানে দেখেন 70% দেয়া, দেখতে পাচ্ছেন? এবং এইটাকে এখানে ক্লিক করি তাহলে বুঝতে হবে। এই যে দেখেন 100%, এই যে দেখেন 70%। যদি আমি এটাকে বাড়ায় দিই, দেখছেন সলিড কালারটা চলে আসলো। তো আপনার যদি ইচ্ছা হয় বাড়াবেন, নাহলে বাড়াবেন না। অনেক সময় গ্রাফিক ডিজাইনাররা ভুল করে এটা এইভাবে রেখে দেয়। তো আমি 100% করলাম, তাহলে ইমেজটা দেখতে পাচ্ছি। এবং আমি এখানটায় যাওয়ার পর ট্রিম করব, ট্রিম করার পর ওকে করি। এটা কিসের পার্ট? স্ক্রল করেন, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। সো আমরা এরকম একটা নাম দিতে পারি। কন্ট্রোল শিফট অল্টার এস ক্লিক করলাম, তাহলে পপ আপটা বের হলো। আমরা জেপিজি ফরম্যাটে নেব, যেহেতু এটা ট্রান্সপারেন্ট না। স্ট্যাটিস্টিক্স বলে দিলাম, তারপরে আমি বলবো জেপিজি, এটা যদি নাও বলেন তবু নিয়ে নেবে। তারপরে আমি দিয়ে দিলাম, এখানটা তাকান, তাহলে আমরা ইমেজটা দেখতে পাবো। ওকে, এটা শেষ। এরপর আমরা হিস্টোরিতে আবার যাওয়ার পর ব্যাকে যাব, বাকি ইমেজগুলোকে আমরা ডাউনলোড করব। লাইক এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করি, আমরা ইমেজটা পাচ্ছি। ইমেজে ওভারলে দেওয়া আছে, সব জায়গায় ওভারলে অলমোস্ট দেওয়া আছে। অল্টার প্রেস করে আবার এখানে ক্লিক করি। এবার আমি ইমেজ থেকে আবার ট্রিম করে ওকে করব। এখানে দেখবেন একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে ইমেজের উপরে এবং নিচে একটু ফাঁকা স্পেস, অর্থাৎ ইমেজটাকে ক্রপ করা পারফেক্টলি হয়নি। এবং এটা কিন্তু আমাদের কারণে হয়নি, এটা ইউআই ডিজাইনার যে করেছে তার কারণে হয়েছে। সো আমি এইভাবে রাখবো এটাকে। কন্ট্রোল অল্টার শিফট এস ক্লিক করব। এবার এটা নাম কি দেওয়া যায়? ওয়ার্ক, মাই ওয়ার্ক। তো ওয়ার্কের ভিতরে ফুল গ্যালারি, ওয়েব ডিজাইন, ল্যান্ডিং পেজ এবং পার্সোনাল ব্লগ, মানে বিভিন্ন রকমের তার কাজগুলো এখানে ডেকোরেট করা। এবং এটা যখন আমরা ডিজাইন করব, আমরা যখন ওয়েব ডিজাইনে ক্লিক করব তখন ওয়েব ডিজাইনের ইমেজগুলো বের হবে, বাকিগুলো রিমুভ হবে। আবার যখন ল্যান্ডিং পেজে ক্লিক করবো, ল্যান্ডিং পেজে ইমেজগুলো থাকবে, বাকিগুলো রিমুভ হবে। আবার যখন ফুল গ্যালারি ক্লিক করব, সবগুলো আবার দেখা যাবে। এটা এইভাবে করা হবে। এটা আমরা র কোডিং করেও করতে পারি, আবার প্লাগইনও ইউজ করতে পারি। আমি দুটোই দেখাবো আপনাদের। সো এইখানটায় যে ইমেজটা পাচ্ছি সেটা আমরা ডাউনলোড করছি ঠিকই, বাট এখনও সেভ করিনি। আমরা এখানে বলতে পারি ইন্টার দিয়ে বলতে পারি ওয়ার্ক 01, কারণ এখানে এক এক করে অনেকগুলো ইমেজ আসবে, রাইট? জেপিজি দিয়ে দেন, অথবা যদি নাও দেন তবু ইন্টার গেলেও অটোমেটিক্যালি সে নিয়ে নেবে জেপিজি। আচ্ছা, এটা দেওয়ার পর আমি আবার ব্যাকে যাওয়ার পর বাকি ইমেজগুলো নিব, এবং এগুলো সবই সিমিলার। সো আমি আর কোনো ইমেজ ডাউনলোড করছি না। এবার এইখানটায় যে কোনো একটা ডাউনলোড করব, মানে আমি জাস্ট হচ্ছে সিমিলারিটি মেনটেন রাখবো। এখানে কিন্তু আমি ডাউনলোড করছি না, কারণ এগুলো একই রকম, রাইট? এবার আমি এখানটায় ক্লিক করি, তারপর এখানে ক্লিক করি, অল্টার প্রেস করে এখানে সিলেক্ট করব, ইমেজে যাব, ট্রিমে ক্লিক করব, ওকে ক্লিক করব, তারপর কন্ট্রোল অল্টার শিফট এস ক্লিক করব, ইন্টার দেব। এই সেকশনের নাম কি দেওয়া যায়? রিসেন্ট স্টোরি। স্টোরি বলতে ব্লগ বা পোস্ট,
বা থাম্বনেইল বলতে পারি, অনেক নাম দেওয়া যায়। আমরা এখানে বলতে পারি স্টোরি 101। তাহলে এখানটা এইভাবে দেওয়ার পর আমরা যদি ইন্টার দিই, আমরা এরকম পাচ্ছি। এখানে লক্ষ্য করেন এ কিন্তু একটা স্লাইডার, তার মানে কি আমাকে ওইভাবে তৈরি করতে হবে? তার মানে কি আরও মাল্টি স্লাইড আছে, আরও এরকম ব্লক তৈরি করতে হবে? সো এটা মাথায় রেখে কাজগুলো করতে হবে। এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা কি সেই ইমেজ? না, এটা আলাদা ইমেজ। তাহলে হিস্টোরিতে, সরি, লেয়ারে যাব, এখানে ক্লিক করব, অল্টার প্রেস করে আবার ক্লিক করব, তারপর আমরা ইমেজে যাওয়ার পর ট্রিম করব। তো আমি যে কয়েকটা জিনিস ইউজ করছি, এটার বাইরে আরও কিছু জিনিস ইউজ করব যখন আমরা মার্কআপ করব। ওকে ক্লিক করি। এবার আমি যদি এখানে তাকাই, এটা কিসের জন্য? এটাও কিন্তু স্টোরি, লাইফ চেঞ্জিং স্টোরি। তো লাইফ চেঞ্জিং স্টোরি নামটা দিতে পারি, রাইট? কন্ট্রোল অল্টার শিফট এস, ইন্টার দিই, লাইফ চেঞ্জিং স্টোরি, ইন্টার দিই। এবার আমি এখানে ক্লিক করে আবার ব্যাকে যাই, স্ক্রল করে নিচের দিকে। যদি স্ক্রল করতে খুব কষ্ট হয় তাহলে এইভাবে টান মারেন। এখানটায় কিছু ক্লায়েন্টের ফিডব্যাক দেওয়া আছে, তো আমি যে কোনো একটা নেব, আমি এটা নেই। ইমেজে ক্লিক করি, অল্টার প্রেস করে একবার চেক করে দেখবেন, তারপর আপনি অল্টার প্রেস করে ক্লিক করবেন। এবার আমি ট্রিম করবো আবার, একই প্রসেস বারবার। আই হোপ যে সবাই আয়ত্তে চলে আসছে যে কী করতে হবে। এখানে আমি বলতে পারি ক্লায়েন্ট 01 ইন্টার, তাহলে আমি এভাবে দিলাম। এবার এখানটা ক্লিক, স্ক্রল করব, আবার স্ক্রল করে নিচের দিকে যাব, আরও নিচের দিকে যাব, এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব। এখানে ক্লিক করি, তারপর আবার এখানে ক্লিক করি, এখানে মনে হয় ওভারলে আছে, এই যে ওভারলে। আবার এইখানটায় আমি চোখে ক্লিক করলে আমরা ওভারলেটা পাচ্ছি, এটাকে অ্যাভয়েড করব, কারণ আমরা এটাকে সিএসএস দিয়ে ডিজাইন করব। এবার আমি এই চোখে এখানে ক্লিক করলে আমরা এটা পাচ্ছি, অল্টার প্রেস করে এখানে ক্লিক করি, তাহলে এটাকে সিলেক্ট করতে পারছি। আবার ট্রিম করব, একটা অভ্যেস তো হয়েই যায়, রাইট? সো আমরা এই ইমেজটা পাচ্ছি। এখন এটাকে আমরা সেভ ফর ওয়েবে ক্লিক করে আবার ডাউনলোড করব। এবং এই ক্ষেত্রে আমরা এটা নাম কি দেওয়া যায়? টুইট। এটা কিন্তু টুইটার থেকে টুইট হচ্ছে সেটার কথা বলছে ওরা। তো আমি এখানে সেভ করি, তারপর বলবো TWEET, টুইট। আর কিছু লেখার দরকার নেই। আবার আমরা ব্যাকে যাব, যাওয়ার পর নিচের দিকে দেখেন তো কোনো ইমেজ আছে? এখানেও নাই, এখানেও নাই। এটা কিন্তু একটা গুগল ম্যাপ, তা ওরা কিন্তু ইমেজ ইউজ করেছে, আমরা কিন্তু গুগল ম্যাপ এমবেড করব ডায়নামিক্যালি। আর নিচের দিকে আপনারা সোশ্যাল আইকন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ইমেজ নাই, শেষ। আমাদের ইমেজ ক্রপিংটা ডান। সো ইমেজ যদি ক্রপিং ডান হয়ে যায়, আমরা এখন মার্কআপ শুরু করব। বুঝা গেছে? এই মার্কআপটা যখন শেষ করব, এরপরে আমরা স্যাস সেট আপ করবো এবং বুটস্ট্র্যাপ সেট আপ করবো। এরপর আমরা কোডিং করা শুরু করব। এই স্টেপগুলো আমাদের অতিক্রম করতে হবে। সো এটাকে করার জন্য এখন আমরা একটা ফোল্ডার সেট আপ করে ফেলি। সেট আপ করবো, সেট আপের জন্য এখানে যাই, ইমেজের বাইরে এখানটায় আরও কিছু ফোল্ডার ক্রিয়েট করব। অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আমাদের কী কী করতে হবে। সিএসএস, তারপর আমাদের এখানে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করতে হবে, index.html, ইন্টার দিলাম, তাহলে একটা ফাইল দেখাচ্ছে। এবং এইটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এডিটরে অন করে দিই, চলে আসছে। এটাকে ক্লোজ করে দিই। পোর্টফোলিওর ভিতরে আমরা ইন্ডেক্স ফাইলটা পাচ্ছি, এর ভিতরে আমরা মার্কআপ করব। বুটস্ট্র্যাপ থেকে আমরা এটা নিয়ে আসব। তো এখানটা যাই হচ্ছে গেট বুটস্ট্র্যাপে, আমরা তো V5 করছি, রাইট? তাহলে V5 বুটস্ট্র্যাপ এইভাবে সার্চ করেন, তাহলে চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করি, গেট স্টার্টারে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে যে ফাইলটা ফরম্যাটটা পাচ্ছি এটাকে কপি করি, করার পর এখানটায় বসায় দিই। এবং হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা এখানে বলবো পোর্টফোলিও ওয়েবসাইট, আপনারা আপনাদের নাম দিবেন। সো এই তো, এটা ডাইনামিক্যালি সিডিএন লিঙ্ক থাকবে, সার্ভার থেকে আসবে, এটাও সিডিএন লিঙ্ক থাকবে, এইভাবে যা আছে তাই থাকবে। এরপর নিচে আমরা কাস্টম লিঙ্ক করব সিএসএস ফোল্ডারের style.css। এই style.css-এ আমরা যখন সিএসএস করব, কোডিং করব, তখন আমরা কিন্তু ডিরেক্ট সিএসএস করব না। কি করব? আমরা স্যাস করব, কম্পাইলার ইউজ করব। সেই প্রসেসটা আমরা, আমাদের যদি সময় সুযোগ থাকে আজকে মার্কআপের পর, তাহলে আমরা দেখব, নাহলে নেক্সট ক্লাসে দেখব। সো আমরা এতটুকু কাজ শেষ করলাম, এবং এটার সাথে আরেকটা ফাইল তৈরি করি, সেটা হচ্ছে মিডিয়া। আমরা করতেই পারি মিডিয়ার কাজ, media.css আলাদাভাবে, দ্যাটস ইট। এবং এখানে আমরা এখন মার্কআপ শুরু করব। আমাদের মার্কআপের জন্য প্রথমত যেটা করতে হবে, সরি,
এই যে এইখানটায় যে মেনু ফরম্যাটটা আছে সেটা আমরা নিয়ে আসি। দেখেন, এটা নিয়ে আসার জন্য কিছু জিনিস কিন্তু আমাদের সিএসএস ডিপেন্ডেবল হতে হবে। যেমন লাইনটা, আমরা লাস্ট ক্লাসে লাইনের কাজ করেছিলাম, ওই লাইনটা আসলে ওইভাবে দিবেন কিনা বা অন্য কোনোভাবে দেওয়া যায় কিনা, অ্যানিমেশনটা সেটা দেখতে হবে। তো আমরা কিন্তু এটা আফটার বিফোর দিয়ে দিব, নর্মালি দেখা যাবে না, মাউস রাখলে দেখাবে লাইক দিস। আর আফটার বিফোর কেন ইউজ করবো, যেটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, যাতে অ্যানিমেশন হয়। উইথাউট অ্যানিমেশনে কিন্তু একটা বর্ডার দিয়ে রাখতে পারেন, ট্রান্সপারেন্ট থাকবে, মাউস রাখলে দেখাবে, এই আর কি। কিন্তু উইথাউট অ্যানিমেশন যদি দিতে চান তাহলে আপনাকে আফটার বিফোর ইউজ করতে হবে মাস্ট। আর পজিশনের কাজ তো থাকেই। এবার আসি এইটাকে তৈরি করার জন্য আমরা এখানটা যাই, কম্পোনেন্টসে যাব সবার আগে। এখানটা আমরা ন্যাপ বারে ক্লিক করব, দেন এটাতে ক্লিক করব, দেন আমরা এটা বসিয়ে দেব। এখানে বসানোর পর ন্যাপ বার, এটা তো লোগো রাইট, এই লোগোর ভিতরে ইন্টার দিই। দেওয়ার পর আমি এখানে ইমেজ ক্লিক করি, তারপর ইমেজেস ফোল্ডার থেকে আমরা লোগোটাকে নিয়ে আসি এবং এখানে দেখতে পাবেন লোগো নামটা কি দেওয়া ছিল, লোগো ডট পিএনজি। তো আমরা এখানে বলি লোগো ডট পিএনজি। অল্টারনেটিভলি আমরা বলবো যে পোর্টফোলিও লোগো, আমরা নাম দিচ্ছি কি পোর্টফোলিও। তো এখানে বলবো পোর্টফোলিও লোগো, এরকম যা ইচ্ছা তাই দিতে পারেন। তো এখানে কিন্তু ক্লাস দিয়ে ইমেজ ফ্লুইড দেওয়ার দরকার নাই। তো এটাকে আমরা রান করি, তাহলে আমরা ওয়েবসাইটে এরকম পাচ্ছি। তো আপাতত আমরা এগুলোকে ডার্ক করে রাখবো আপাতত, যাতে দেখতে পাই। এবং দেখেন ও কিন্তু বামের দিকে এবং এ ডানের দিকে। আমার এখানে কন্টেনারের জায়গায়, কন্টেনার ফ্লুইডের জায়গায় কন্টেনার লিখতে হবে। এবার যদি রিলোড দিই তাহলে মাঝখানে চলে আসলো। এবার এই জিনিসটা আবার ডানে দিতে হবে রাইট। একটু যদি লক্ষ্য করি এখানে, হ্যাঁ ও কিন্তু ডানে আছে। তাহলে এই যে ইউএল আছে এখানে বলা হচ্ছে এমআর অটো, আমি ওখানে বলবো এমএল অটো, যাতে মার্জিন লেফট অটো হয়। এবার যদি আমি রিলোড দেই তাহলে ডান দিকে চলে গেল, এটাও ডান। এখন আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করব। আমি যদি পিক্সেল পারফেক্ট চিন্তাভাবনা করি, এখানে দেখবেন কোনো মেনুতে অ্যারো চিহ্ন নাই, আছে যেটা দিয়ে বুঝাবে যে ড্রপডাউন মেনু নাই, মেগা মেনু তো বুঝাই না। সো ওই ক্ষেত্রে আমরা সিঙ্গেল মেনু তৈরি করব। তার মানে আমার এখানে যে ড্রপডাউন সিস্টেমটা আছে এবং ডিসেবলড আছে, এই দুটো ডিলিট করে দিই, করলাম। তো এখানে হোমের অতিরিক্ত এরিয়া কারেন্ট দেওয়া আছে, এইচআরএফ দেওয়া আছে, এটাকে আমরা ডিলিট করে দিই। অ্যাক্টিভ নামে একটা ক্লাস দেওয়া আছে, যেটার কারণে আপনি লক্ষ্য করবেন এখানে যদি যাই দেখবেন ও একটু হাইলাইটেড, ওইটা কিন্তু অ্যাক্টিভের কারণে। আর বাকিগুলো হচ্ছে একটু মানে হালকা কালার, এটা অবশ্য বুটস্ট্র্যাপ থেকে করে, আমরা এটাকে আবার মডিফাই করে ফেলবো। আমি আপনাদের বুটস্ট্র্যাপ এবং আপনাদের যে প্রজেক্টটা দেখাচ্ছি, রিপিট বুটস্ট্র্যাপ দেখাচ্ছি, লাইক এরকম আপনারা বুঝে নিতে পারেন। অর্থাৎ আপনারা যারা লাস্ট প্রজেক্টে একটু দুর্বল ছিলেন বা বুটস্ট্র্যাপ কনসেপ্টটা ক্লিয়ার না, এই প্রজেক্টে এই জিনিসটা আরও স্ট্রং হবে। মানে আমি কিন্তু আগের কথা ভুলে গেছি, আমি নতুন করে দেখাচ্ছি বুটস্ট্র্যাপের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তবে সব কিছু আবার ইন ডিটেলে বলবো না, এটাই হচ্ছে কথা। সো এখন আমরা এখানে যদি অ্যাক্টিভটা তুলে ফেললাম, তাহলে আপনি দেখবেন এখানে সবগুলো কিন্তু এরকম স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। আবার যদি সবগুলোতে অ্যাক্টিভ দেন, মনে করেন আমি এখানেও দিলাম, এখানেও দিলাম, দেখবেন সবগুলো একটু লাইটেড হবে, এটা বুটস্ট্র্যাপ থেকে আসে। হ্যাঁ, সবগুলো লাইটেড হয়ে গেল, ডিপেন্ড করে। তো আমি একটাতে রাখবো, বাকিটুকু আমরা পরে দেখবো কী করতে হয়। এখানটা দেখেন অ্যাবাউট এক্সপার্টাইজ, এই কন্টেন্টগুলো আমি লিখতে চাই না, তাহলে কি করব, টিতে ক্লিক করবেন, তারপর এখানে যে কোনো জায়গায় সিলেক্ট করবেন। এটার জন্য কিন্তু লেয়ারটা ওপেন করার প্রয়োজন নাই। তো আমি এখানে ক্লিক করলে দেখবেন এটা পুরোটাই সিলেক্ট হচ্ছে। কেন বলেন তো, কারণ ওইটা একটা লেয়ারে তৈরি করা, এখানে টি দিয়ে সিলেক্ট করলে কিন্তু লেয়ার সিলেক্টেড হয় না। তো আমি এটাকে পুরোটাই কপি করি, করার পর এখানে নিচের দিকে আমরা এটা দিয়ে দেব। দেওয়ার পর এই জিনিসগুলোকে বারবার কপি পেস্ট করি, করার পর এই যে অ্যাবাউট আছে না, এটাকে কাট করি, করার পর এখানে বসাই দিই। হোম তো আর লাগবে না, হোম তো দেয়া আছে। তারপরে এক্সপার্টাইজ আমি এখানটা বসাই দেবো, তারপর হচ্ছে স্কিলস এখানে বসাই দেবো, দেন হচ্ছে গ্যালারি আমরা এখানে বসাই দেবো। যত বেশি মেনু লম্বা হবে তত বেশি রেসপন্সিভে প্রবলেম হবে, কারণ মেনু যদি অল্প কয়েকটা হয় তাহলে কিন্তু রেসপন্সিভে সুবিধা হয়, বেশি হলেই কিন্তু প্রবলেম। তো ওইটা আমাদের দেখতে হবে। এখানে আমরা এগুলো দিলাম। এবার আমরা রিলোড দিই, তাহলে মেনুগুলো পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে ডান দিকে দেখবেন একটা সার্চ বক্স আছে, এটা একটা বাটন, এই বাটনের মাধ্যমে কি বোঝায়, যখন আমি ক্লিক করব তখন একটা ফর্ম বের হবে লাইক দিস।
এবং মানুষ সার্চ করে যখন বাটনে ক্লিক করবে তখনই সার্চ করে এই সার্চ পেজটা লোড হবে, যেটা আমরা ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে দেখি বা যে কোনো ওয়েবসাইটে দেখি সার্চের ক্ষেত্রে। তো আমরা এখানে একটা বাটন তৈরি করব, আইকন দিব, যেটাতে ক্লিক করলেই শুধুমাত্র নিচের দিকে যেন বের হয়। আমরা ড্রপডাউন শব্দটার সাথে পরিচিত, বুটস্ট্র্যাপে কিন্তু ড্রপডাউন নামে একটা শব্দ, মানে একটা কাজ আছে, এই যে ড্রপডাউনস। তো আমি যদি এখানে ক্লিক করি আমরা এরকম পাচ্ছি। তাহলে এরকম কন্টেন্টের জায়গায় যদি আমি সার্চ আইকনটা দেই আর ক্লিক করার পর এখানে যদি ফর্ম দিই তাহলে তো হয়ে যায়, সিম্পল। এখানে ক্লিক করলে এটা আসে, এখানে ক্লিক করলে এটা আসে, এটা আসে, এটা আসে, এটা আসে, সবগুলো এইভাবে আসতেছে। এই যে এখানে আলাদাভাবে আসে, এটা কিন্তু বাটন না, তার মানে এতটুকু অংশ আমরা নিয়ে কাজ করতে পারি। এই জায়গাটায় যে ফর্মেটটা দেওয়া আছে পুরোটাই কপি করলেই কিন্তু হয়ে যায়। তারপরেও আমরা এখানে দেখবেন ওয়েবসাইটে এটা দেওয়া আছে, এই যে সার্চের অপশনটা। অ্যাকচুয়ালি এই সার্চের ফর্মটাই আমি ড্রপডাউন করার পর যে নিচে অংশটুকু থাকবে সেখানে আমি দিয়ে দেবো। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের হয়ে যাবে। এইখানটায় যদি আসি, আমাদের এখানে দেখতে পাবেন গ্রুপ বাটন অনেকগুলো। আমি এটাকে পুরোটাই কপি করি, করার পর নিচে দেখবেন ফ্লেক্স দেওয়া আছে। এই ইউএল এর পর আমি এটাকে এখানে অ্যাড করি, করার পর একবার তাকাই দেখি আসলে হচ্ছেটা কি। রিলোড দিই, আসে, ক্লিক করলে কী হয় নিচে দেখায়। তাহলে এই যে ফর্মটা আছে না, এই ফর্মটা এর মধ্যে দিয়ে দেব। তো এখানটায় ইউএল এর ভিতরে কিন্তু এলআই আছে, ড্রপডাউন মেনু অবশ্যই লাগবে। আইটেমগুলো হচ্ছে ভিতরেটা, এটা বাদ। বা আমি আইটেম রাখতে পারি, আইটেম একটা রাখতে পারি এবং অ্যাঙ্কর ট্যাগ দিব না, না দিয়ে আমরা এইভাবে রাখতে পারি। যেহেতু আমাদের এলআইয়ের কাজও নাই, ইউএল এর কাজও নাই, মানে আমরা কিন্তু মাল্টি কিছু করতেছি না, এইভাবে দিয়ে দিলাম। এবার যদি রিলোড দেই এবং ক্লিক যদি করি তাহলে আমরা সার্চ ফর্মটা পাচ্ছি। এটাকে আবার মডিফাই করতে হবে। আর এখানটায় যে ইউএল আছে, ইউএলটা এলআইটা বাদ। আর এলআই যদি না থাকে তাহলে ইউএল দেওয়ার দরকার আছে। একে আপনি বলেন ডিফ, তাহলে তো হয়ে যায়। তাহলে ইউএল এলআই ঝামেলাটা থাকলো না। এই ড্রপডাউন মেনুর কিন্তু কানেকশন আছে আবার এই বাটনের সাথে। তো এখানে অ্যাকশনটা আমাদের দরকার আছে, টগল ড্রপডাউন দরকার নাই, শুধুমাত্র এই বাটন থাকবে এবং ক্লিক করলে যেন এটা আসে। আর বাটন গ্রুপও দেওয়ার দরকার নেই। আমরা এগুলো কিন্তু র প্র্যাকটিস করেছিলাম, মনে আছে? আমি এইভাবে এটা দিয়ে দিই। এবার যদি রিলোড দিই তাহলে আমরা এতটুকু পাচ্ছি এবং ক্লিক করলে আমরা ফর্মটা পাওয়ার কথা পাচ্ছি। ওকে ফাইন, এখানে একটু কোনো না কোনো ক্লাস মিস হয়েছে আমাদের, কোনো না কোনো ক্লাস মিস হয়েছে। এটা আমরা দিয়ে দিলাম বাটন গ্রুপ। এটা হয়তো এই সাপোর্টটা করছে, করছে না? বাউ। আচ্ছা, এবার এখানে যাই, সাপোর্টটা কোন দিক থেকে করছে সেটা দেখতে হবে। বাটন গ্রুপ দিলে কাজ করে, ড্রপডাউন মেনু, ড্রপডাউন টগল, ড্রপডাউন মেনু ক্লাসটা এখানে কোথাও না কোথাও কল করা থাকার কথা, দো নাই। আবার দেখেন উপরের দিকে যদি তাই, এটা কিন্তু সিঙ্গেল। এখানে কিন্তু দেখেন এখানেও কিন্তু বাটন গ্রুপ আছে। আচ্ছা, বাটন গ্রুপ লাগবেই, যেটা বোঝাচ্ছে আর কি। এখানে কিন্তু দেখেন বাটন গ্রুপ নাই, দেখছেন? এখানে লাগছে। যদি এখানে না লাগে তাহলে ওখানে আমি দিব কেন, তাই কি না? তাহলে আমরা এটাকে কপি করি, করার পর নিচের দিকে আবার কল করি, কল করে দেখি আসলে এখানে কি হচ্ছে। এইখানে এলআইগুলোকে বাদ দিই, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি এটাকে কপি পেস্ট করব, এই ফর্মটাকে কপি পেস্ট করবো এর ভিতরে। করার পর এই ইউএলটাকে বলবো ডিফ, তাহলে আমার ইউএল এর ঝামেলাটা নাই। ড্রপডাউন এখানে দিচ্ছি। এবার আমি রিলোড দিই, দেওয়ার পর এখানে ক্লিক করলে এটা বের হচ্ছে, এখানে ক্লিক করলে বের হচ্ছে, কিন্তু আমার বাটন গ্রুপ দিতে হয়। তাহলে আমরা এই যেটা দেখবেন একটা বাটন ড্যাঞ্জার দেওয়া আছে, এই ক্লাসটা অ্যাকচুয়ালি আমি এই সেকেন্ডারি দেওয়া আছে না, এখানটায় ড্যাঞ্জারটা সেকেন্ডারিতে দিয়ে দিই। এটা আমরা বাদ দিই, এটা দরকার নেই আর। আর এখানটা যে টেক্সট আছে এটা আমাদের দরকার নাই। এবার যদি আমি রিলোড দিই তাহলে আমরা এতটুকু পাচ্ছি এবং ক্লিক করলে এটা বের হচ্ছে, বুঝতে পারছেন? বা মডিফিকেশন। এখন এই অ্যারোর জায়গায় আমরা একটা সার্চ বক্স আইকন দিব, আর এটাকে একটু বড় করব, এখানকার প্যাডিং মার্জিন কমাবো। সার্চের জায়গায় আমরা একটা আইকন দিব, আইকন বলতে এই সার্চের জায়গায় একটা আইকন দেব, আমি এখানে 0 দিয়ে রাখি। ঠিক আছে, মডিফিকেশনটা আমাদের থাকবে। আমরা যখন ক্লিক করব এরকম থাকবে, এটা উইথ বাড়বে, এটা বামে যাবে, অনেক কাজগুলো আছে। এটা আমি সিএসএস এ কাজ করি, আমরা কিন্তু আজকে সিএসএস হাতই দিব না, না হাত দিয়ে আমরা কতটুকু করতে পারি সেটা আমরা করব। এবং মাউস রাখলে এটা লম্বাটে হবে, ট্রান্সপারেন্ট হবে, ব্যাকগ্রাউন্ড কালার, লোগো জায়গায় থাকবে। এই কাজগুলো আমাদের করতে হবে এইরকম একটা ইন্টারফেস তৈরি করার জন্য। বুঝা গেছে জিনিসটা? এবার আসেন স্লাইডার নিয়ে কথা বলি। এই স্লাইডারটা আমরা বানাবো কিভাবে? এখানটা একটা জিনিস দেখেন, আমাকে কিন্তু মাল্টি ইমেজ দেয়নি, দিয়েছে স্লাইডারে। স্লাইডারটা দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে ইমেজটাকে আমরা স্লাইডারের সাথে সাথে ইমেজটাকেও স্লাইড করতে পারি, মানে কি ডিফারেন্ট স্লাইডগুলো স্লাইডিং হবে। অথবা ইমেজটাকে আমরা ফিক্সড করতে পারি ব্যাকগ্রাউন্ডে,
এবং স্লাইডারের ক্ষেত্রে শুধুমাত্র কন্টেন্টগুলো স্লাইডিং হবে, নট ইমেজ। এটাও আমরা করতে পারি। তবে এই ক্ষেত্রে যদি আমি ইমেজটাকেও স্লাইডিং বারবার করি, তাহলে প্রবলেমটা হচ্ছে এইরকম আর একটা ইমেজ লাগবে, অথবা এই ইমেজটাকে রিপিট করতে হবে। আর যদি ইমেজটাকে ফিক্সড রাখি আর কন্টেন্টগুলো স্লাইডিং হবে, তাহলে হয়তো জিনিসটা আরও লুক্রেটিভ মনে হবে। ডিপেন্ড করে আপনি কি চান, এটা আপনাকে বুঝতে হবে, ডিপেন্ড করে। এবার আমি এইটাকে ডিজাইন করব, মার্ক আপ করবো। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এই পোর্শনটুকু ডান হয়ে গেছে। আমি এখানে কমেন্টিং করব। এখানে বলতে পারি স্টার্ট, রাইট? দেন আমরা এটাকে একটু ছোট করে ফেলি, এটাকে আলাদাভাবে কমেন্ট করতে পারেন। যাই হোক, এটা আমি করলাম না। এখানে আমরা স্লাইডার ফিক্সড করব, তো আমাদের এখানটায় নাম দিতে পারি, এটাকে কপি পেস্ট করা হয়েছে, যা বসায় দেব। এখানটায় বলতে পারি স্লাইডার সেকশন, এটাকে আমরা এন্ড করেছি, এটাকে আমরা বলবো স্টার্ট। এই জায়গাটায় সেকশন ট্যাগটাকে কল করি। কল করার পর এখানে একটা ক্লাস দেব, যাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। ক্লাস দেব স্লাইডার সেকশন, এবং এর ভিতরে আমরা স্লাইডার ক্রিয়েট করব লাইক দিস। তো এই স্লাইডারটা ক্রিয়েট করার জন্য গেট বুটস্ট্র্যাপের ক্যারোসেলে ক্লিক করব। এখানে অলরেডি স্লাইডারটা তৈরি করা আছে। তো আপনারা লক্ষ্য করবেন এই স্লাইডারে কিন্তু নিচে অ্যারো চিহ্নটা নাই, সরি অ্যারো চিহ্ন আছে না, এটাকে বলা হয় ইন্ডিকেটর, আর এগুলোকে বলা হয় বুলেট পয়েন্ট বা রেডিও বাটন সামথিং। তো এখানে কিন্তু দেখেন ক্যারোসেল ইনার, ক্যারোসেল আইটেম, এই যে কন্ট্রোল, ডানে বামে যেটা কন্ট্রোল, আর নিচেরটা হচ্ছে ইন্ডিকেটর মেবি। দেন এই যেখানে আছে না, এই যে দেখেন ইন্ডিকেটর বলছে, এই ওয়েল এলআই হচ্ছে এই নিচেরগুলো, আর অ্যারো চিহ্নটা লাগবে। অ্যাকচুয়ালি আমার এখানে কিন্তু নিচেরটা লাগবে না, লাগবে হচ্ছে ডানে বামে। সো ওইটার জন্য কিন্তু আমার এটা পারফেক্ট, রাইট? কিন্তু কন্টেন্ট নাই আবার। তো কন্টেন্ট স্ট্রাকচার মেনটেন করার জন্য এটা দরকার। তো এখানে যা যাবতীয় আছে এটা আমি কপি করি, করার পর এর ভিতরে আমি পেস্ট করে দিই। বুঝতে পারছেন? তো পেস্ট করে দিয়ে যদি একটু চেহারাটা দেখি, রিলোড দেন, আমরা কিন্তু এমন পাচ্ছি। কেন বলেন তো? এখানে দেখবেন এই যে অংশটা, তার মানে কি ইমেজ পাচ্ছে না বিধায় কিন্তু এরকম হচ্ছে। ইমেজটা দিতে হবে। তো আমার এখানে স্লাইডার দেখবেন তিনটা, এই একটা, এই একটা, এই একটা। তো মোটামুটি আমরা যেহেতু আমরা চিন্তা করছি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইমেজটা দিব, তারপরেও আমি দিয়ে রাখি দেখার জন্য। কিভাবে কি করব? এই ইমেজে, এই ইমেজে এবং এই ইমেজে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম। এরপর আমি বলবো ইমেজেস স্ল্যাশ, এরপর আমরা রিলোড দিই, তাহলে আমরা ইমেজটা পাচ্ছি। এবং দেখেন কন্টেন্টটা নিচে, ইমেজটা অনেক বড় এবং স্লাইডিং কিন্তু হয়ে যাচ্ছে। এখন আপনারাই বলেন আমি কি এইভাবে রাখবো কি না? কন্টেন্টটাকে আমরা উপরে তুলতে পারবো, কোনো সমস্যা নাই। আপনারা যদি বলেন এইভাবে রাখতে, তাহলে আমরা রাখবো। আবার চাইলে কিন্তু ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডে ফিক্স করে আমরা কন্টেন্ট কাস্টমাইজেশনে কাজটা করতে পারি। যদি এভাবে রাখি, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি হচ্ছে, তাই কি না? শুধুমাত্র এই জিনিসটাকে জাস্ট এখানে আনতে হবে। সো আমি এটা করে ফেলি, তারপর আমরা ইমেজটা ব্যাকগ্রাউন্ডে রাখবো কিনা সেটা আমরা পরে দেখছি। এখানটা এই যে নিচে যে ইন্ডিকেটর আছে, এটা আমার লাগবে না, লাগবে না। তাহলে এই যে উপরেরটা, এটাকে আমরা ডিলিট করে দিই। বাকিটুকু তো বুঝতেই পারছেন, এটা কন্ট্রোল হচ্ছে, সব কাজ ওরাই করছে। কন্টেন্ট আমরা দিয়ে রাখছি এখানটায়, এগুলোকে আমরা ডিলিট করে দেব। করার পর আমাদের এইখানটায় লক্ষ্য করবেন কি আছে, অসাম পার্সোনাল টেমপ্লেট ফর এভার, এই কন্টেন্টটা তো আমাদের লাগবে, রাইট? তো এই কন্টেন্টটা দেওয়ার জন্য এইখানটায়, এই জায়গাটায় আমরা কন্টেন্ট অ্যাড করব। সো অসাম, এই টিতে ক্লিক করে আমরা এই অসামের উপরে ক্লিক করব। করলে দেখবেন পুরোটাই পাচ্ছে। আমি শুধুমাত্র এতটুকু এইভাবে ধরে নিব, নেওয়ার পর এই প্রথমটাতে অ্যাড করে দিলাম। এরপর নিচেরটা ধরবো, এভাবে ধরে অ্যাড করে দেব। যদি এরকম সিলেক্ট না হয়, গন্ডগোল যদি হয়ে যায়, এরকম হয় অনেক সময় গন্ডগোল হয়ে যায়, এখানটায় ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, তাহলে সমস্যা নাই। এভাবে ধরেও আপনি সিলেক্ট করতে পারেন, অথবা কন্ট্রোল এ ক্লিক করলেও সিলেক্ট করতে পারেন, যেমনটা করে।
এবার এই কন্টেন্টটা আমরা নিচের দিকে এখানে অ্যাড করে দেব, দিলাম। ওকে, নিচের দিকে তাকান, এইখানটায় দুটো বাটন আছে, এই বাটন দুটো আবার দিতে হবে তারও নিচে। তার মানে এই ডিভের ভিতরেই এইখানটায় দুটো অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে, যেমনটা আমরা এর আগেও করেছিলাম। তো প্রথম বাটনে কি থাকবে? গেট স্টার্টেড। তো আমরা এখানে লিখি হচ্ছে গেট স্টার্টেড। আমি লিখছি কারণ কন্টেন্টটা ছোটো তো, সো এই জন্য লিখছে। নিচের দিকে কি দিব? মাই পোর্টফোলিও, মাই পোর্টফোলিও। এখানটায় দুটোর মধ্যে আমরা দুটো ক্লাস দেব, দুটোর মধ্যে বিটিএন কমন একটা ক্লাস দিলাম। এরপরে দেখেন এ কিন্তু একটা বর্ডার আর এ কিন্তু সলিড, তাই না? ফিল্ড কালার। তো আমরা এখানে বলি বিটিএন, একটাকে বলবো বর্ডার আর একটাকে বলবো ফিল। কেন এটা বলছি? কারণ এ কিন্তু ফিল কালার নিচ্ছে, মানে পুরোটাই ভরছে। আর এই কালারটা কিন্তু বুটস্ট্র্যাপে নাই। যদি থাকতো তাহলে আমরা বুটস্ট্র্যাপের একটা কালার কোডটা বসা দিতাম বা ক্লাস নামটা দিলেই হয়ে যেত। আমরা তবুও বিটিএন ড্যাঞ্জার দিয়ে রাখবো দেখার জন্য। যখন আমরা সিএসএস করব তখন আমরা কাস্টম ক্লাস বসায় দেবো। ক্লিয়ার? সো এবার যদি আমরা ওয়েবসাইট দেখি, আমরা এরকম পাচ্ছি। আর এগুলো সাইজ করতে হবে, অ্যালাইন করতে হবে, এগুলো তো আমাদের আছেই কাজ। এবার এইটাকে সেন্টারাইজড করব কিভাবে? এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। আমরা যেহেতু পজিশনের কাজ জানি, আই হোপ যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখানটা দেখবেন ক্যারোসেল ইনার, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা। এর কারণে কিন্তু ইমেজটা এত বড় উইথ পাচ্ছে ইমেজের কারণে। এবার এখানে যদি ক্লিক করি, দেখবেন ডান দিকে পজিশন করা আছে। অলরেডি বুঝে ফেলেছেন পজিশন করে আমি যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। এবং দেখেন রাইট 15%, লেফট 15%, এবং সে নিচের দিক থেকে আসে। বটম দেখেন 1.2 আরইএম দেয়া। তার মানে কি আমি চাইলে কিন্তু নিচে উপরে করতে পারি। সো এটাকে একদম সেন্টারে আনার জন্য আমি এখানে বলবো 50%। কিন্তু আরও পারফেক্ট করার জন্য আমরা এখানে বলবো ট্রান্সলেট কি করব বলেন? ট্রান্সলেট কি দেব একদম পারফেক্ট সেন্টারাইজ করার জন্য? কারো মাথায় আসে? -50%। ওয়াই? আমরা ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর করছি, মানে উপরে নিচে। যেহেতু বটম দেওয়া, আমরা এখানে বলবো 50% পজিটিভ, নট মাইনাস। তাহলে মাঝখানে থাকবে। সো আমরা এটা দিলাম। এবং দেখেন লেফট 15%, রাইট 50%, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না, কারণ সে সেন্টারাইজ করা আছে এটার মাধ্যমে। তো আমি যদি বলি রাইটে থাকবে, তাহলে ডান দিকে থাকবে, সরি রাইট, যেটা আমরা দেখতে পাচ্ছি। রাইট বলতে এখানে বোঝাচ্ছে। তো আমি এখানে সেন্টার আপাতত রাখি। এবার আমি এতটুকু পার্ট যতটুকু আমি মডিফাই করলাম, অন্তত সেটা আমাদের কাস্টম সিএসএসে রাখতে হবে। সিএসএস ফাইল তো তৈরি করিনি। চেঞ্জ কি করলাম? চেঞ্জ করলাম হচ্ছে এই দুটো। তাহলে আমরা যদি রিলোড দেই, আমরা এই পর্যায়ে আসলাম। ক্লিয়ার? আর বাকিটুকু সাইজ বড় করে ডানে বামে করব, সেটা আমরা সিএসএস যখন করব তখন। কোশ্চেন হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই তখন কি হবে? বাকিটুকু তো আপনারা করে ফেলতে পারবেন, আর আমি তো অবশ্যই দেখাবো। যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই, তাহলে আমাদের ওয়েবসাইটের এইখানটায় কোনো ইমেজ থাকবে না, ডিলেট। যদি ডিলেট করি, রিলোড যদি দেন, তাহলে আপনি কন্টেন্টটা পাবেন হচ্ছে অল্প একটু পরিসরে। কেন বলেন তো? কারণ কন্টেন্ট যেটা আমরা দিয়েছি এখানে, এ কিন্তু পজিশন হয়ে থাকে। তো আমরা যে ইমেজের এরিয়াটা, তার ভিতরে কিন্তু পজিশনিং হয়। কিন্তু যদি ইমেজ না থাকে, ক্যারোসেল আইটেমে নিজস্ব কোনো এরিয়া থাকে না, নিজস্ব কোনো স্পেস থাকে না। এই জন্য যেটা করতে হবে, স্লাইডার সেকশনকে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, আমরা এখানে স্লাইডার সেকশনকে ধরে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ডট ডট ইমেজেস ব্যানার ডট জেপিজি। এবং আমরা কিন্তু হাইট দেইনি। সো এতটুকু দিয়ে যদি আমি দেখি, তাহলে অল্প একটু পরিসরে আসবে, মানে এই মেনুর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আছে। তো আমরা যদি এখানে বলি মিনিমাম হাইট 100 VH, রিলোড দেন, তাহলে কিন্তু ইমেজটা পাচ্ছি। কিন্তু কন্টেন্টটা
গায়েব হয়ে গেছে, কারণ পজিশন করা ইন্ডেক্সিংয়ের একটা ব্যাপার থাকে। এই যে দেখেন অ্যারো চিহ্নটা, অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হয়, বুঝতে পেরেছেন, অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হয়। সো এটার বাইরেও আর একটা কাজ করা যায়। আমি এখানে ইমেজ দিব না, আমি এখানে মিনিমাম হাইট দিয়ে রাখবো, এটাও আমি করব। ইন্ডেক্স ডট এসটিএমএলে আমরা ডিভের ভিতরে অর্থাৎ স্লাইডারের ভিতরে ইমেজটা না দিয়ে ইমেজটাকে ফিক্সড করার জন্য এই জায়গাটায় ইমেজটাকে কল করব। তাহলে ইমেজটাকে আমরা পজিশন করব, অ্যাবসলিউট করব, তাহলে স্লাইডার সেকশনকে পজিশন রিলেটিভ করে ইমেজটাকে তখন পজিশন অ্যাবসলিউট করব। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজে যেরকম কাভার হয়, কিছু অংশ দেখা যায়, রেসপন্সিভে প্রবলেম হয়, সেই প্রবলেমটা আর হবে না। মানে আমার এখন যে ইমেজ পজিশন আছে, আমি যদি ছোট করি, দেখেন ইমেজটা কিন্তু ওইভাবেই আছে। আমি যদি ইমেজের হাইটটাও কমাই, সাপোজ আমি এখানে ক্লিক করে এর হাইটটা কমাই দিই, তাহলে দেখেন ইমেজটা ছোট হচ্ছে। মানে অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হয়, ইমেজটা কিন্তু পারফেক্টলি অ্যাডজাস্ট হয় না। তো এটার থেকে বড় ভালো উপায় হচ্ছে রিলোড দেন, দেওয়ার পর ইমেজ ট্যাগ আকারে কল করেন। এবার আমি সেভ করি, এবার আমি রান করি, কিন্তু কি হবে, নিচের দিকে অ্যারোটা চলে আসে, মানে স্লাইডারটা নিচে আসে। এই জায়গাটায় ইমেজটা পারফেকশন, অর্থাৎ ইমেজটা যদি এইভাবেই থাকে, এই যে স্লাইডারটা যে নিচে আসলো, এই পুরো স্লাইডারটাকেই পজিশন করবে এর উপরে, তাহলে ইমেজটা ফিক্স থাকবে, স্লাইডিং হবে না, কিন্তু স্লাইডারটা পজিশন হয়ে মাঝখানে থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, স্লাইডারের ভিতরে কিন্তু পজিশনিং করা ছিল, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সো আমাদের এখানটায় একটু কমপ্লিকেটেড কিছু কাজ আছে। স্লাইডার সেকশন দিলাম, ইমেজ দিলাম, আমরা কিন্তু এগুলোকে পজিশন করব না, সরি, সেটা আমি আগেই বলে দিচ্ছি, কারণ আমি তখন বলেছিলাম পজিশন করতে হবে, অ্যাকচুয়ালি না। আমাদের স্লাইডার সেকশন এইভাবেই থাকবে, এই শুধুমাত্র হাইট ম্যানেজমেন্ট করবে, ইমেজটা কি করবে, এরিয়া ম্যানেজমেন্ট করবে, আর ক্যারোসল যেটা আছে, যেটাকে রিলেটিভ করা হচ্ছে, একেই আমরা পজিশন অ্যাবসলিউট করব। তাহলে আমরা এখানে যদি বলি অ্যাবসলিউট, এবং আমি যদি বলি বটম থেকে উপরের দিকে যাবে 50%, এবং আমি যদি বলি উইথ 100%, দেখেন ও কিন্তু মাঝখানে চলে আসছে অলরেডি। তারপরে যদি বলি হাইট 100%, তাহলে কার হাইট নিচ্ছে, ওই যে দেখেন আবার উপরে চলে যায়। সো এগুলো ম্যাটার করে। আবার যেহেতু আমরা অ্যাবসলিউট করেছি, কাকে বেস করে, নিশ্চয়ই সেকশনকে বেস করে। সেকশনের হাইট কত, 100 ভিএইচ, তাহলে এখানে যদি বলি পজিশন রিলেটিভ, তাহলে কি হবে, পজিশন রিলেটিভকে বেস করে সে কিন্তু পজিশন হবে। বাট এই ক্যারোসেল আইটেমের এরিয়াটা দেখেন কতটুকু, এ কিন্তু এতটুকু ধরছে। কেন এতটুকু ধরছে, কারণ আমি 50% বলেছিলাম, বুঝাইছেন? এটাকে একদম সেন্টারাইজ করতে গেলে ট্রান্সফর্ম ট্রান্সলেট এখানেও আমাকে বলতে হবে ওয়াই অক্ষ বরাবর, যাতে মাঝামাঝি জায়গায় থাকে 50%, যাতে সেন্টারাইজ থাকে। এবার দেখেন তো সেন্টারে আসছে, কিন্তু ইমেজটা দেখেন অনেক নিচ পর্যন্ত আসছে, কারণ ইমেজের সাইজ অনেক বড়। বোঝা গেছে, এখানে আর একটা প্রবলেম আছে। সো এগুলো কিন্তু ম্যাটার করে এখানে। তাহলে বেস্ট সলিউশন কি, কি মাথায় আসে? বেস্ট সলিউশন হচ্ছে আমরা শুরুতে যেরকমভাবে রেখেছিলাম স্লাইডিং করার ক্ষেত্রে ইমেজটা স্লাইডিং হবে, সেটাই হচ্ছে বেস্ট সলিউশন। বুঝতে পেরেছেন? আমি কেন এত বেশি কথা বলছি, কারণ আমাদের কনফিউশনটা দূর করার জন্য, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এগুলো ম্যাটার করে। এখন আমি যদি সেকশনটার হাইট কমাই দিই, সাপোজ আমি হাইটটা কমালাম, কিন্তু দেখেন ইমেজটা কিন্তু ছোট হবে না। আমি যখন এখানে বলবো ওভারফ্লো হিডেন, তখনই টের পাবো ইমেজটা ছোট হবে। আরও ছোট করি, দেখেন এখনও কিন্তু ছোট হচ্ছে না, মানে ওভারফ্লো হিডেন করার পরও ইমেজটা নাই হয়ে যাওয়ার কথা, মানে না দেখানোর কথা, কিন্তু ইমেজটা দেখাচ্ছে। এবং এখানেও তো, ও হো, এটা ভুল করছি, এটাকে ভুল করছি, আমাকে ফিক্সড করতে হবে। এই যে দেখেন আমি ভুল করে রাখছিলাম, এটাকে ফিক্সড করতে হবে, ফিক্সড করলে এই জিনিসটা হবে, তখন আমি ইমেজটাকে কন্ট্রোল করতে পারবো। এবং দেখেন ওই অনুযায়ী আবার এই কন্টেন্টে অ্যালাইনমেন্ট হচ্ছে। আমার এটা ভুল ছিল, সরি, আমি লিখতে ভুল করছি। বুঝতে পারছেন জিনিসটা? সো এই জিনিসটা কিন্তু এই জায়গাগুলোতে ঘটে। তার মানে কি, ইমেজটাকে আমি কন্ট্রোল করতে পারছি এইভাবে ডিসেবল করে, বাট আসলে কি লেজিট, আসলে কি সব ঠিকঠাক? সো এগুলো ম্যাটার করে। আপনি কিভাবে চান, ক্লায়েন্ট কিভাবে চায়, সেটা আমি করতে পারি। এবং এই ইমেজটা যেহেতু অল্প একটু জায়গা জুড়ে আসছে,
আমি এখানেও কিন্তু ইমেজটা হাইটটা মেনটেন করতে পারি লাইক দিস, এবং আমি এখানে অবজেক্ট ফিট করতে পারি যাতে ইমেজটা অ্যাডজাস্ট হয়ে যায়। তবে এটা আসলে একটু অতিরিক্ত কাজ হয়ে যায়। তো আমরা এই ধরনের কাজ করব না, যেমনটা ছিল তেমনটাই আমরা করে দিই। আমরা আগের জায়গায় ফিরে আসলাম। এবার আমি ক্যারোসেল আইটেম, এটা রিপিট হবে না, এখানে দেখেন অ্যাক্টিভ করা। তো আমি যদি এটাকে রিপিট করি তাহলে দুটো স্লাইডার হবে এবং রিলোড দেন, নিচেও হবে, আবার আরেকটা নিচে আসার কথা, কারণ আমি কিন্তু রিপিট করেছি অ্যাক্টিভ দিয়ে। অ্যাকচুয়ালি যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে, এবং আপনি যদি আরও চান আরও দিতে পারেন। আমরা 3টা দিয়ে রাখলাম, এবং রিলোড যদি দেই, ক্লিক যদি করি, স্লাইডিং হবে। তবে আমরা ওভারলে যখন দিব তখন ইমেজটা ওইভাবে ফোকাসড হবে না, সমস্যা হবে না, দেখতে ভালোই লাগবে। আর আমরা এগুলো সাইজ চেঞ্জ করে অ্যালাইনমেন্ট করব, বাটনগুলোকে কালার করব, উপরে একটা ওভারলে দিব, আর মেনুগুলোর কাজও করব। সবাই এই পর্যন্ত বুঝতে পেরে? আমরা পরের সেকশনে যাই। পরের সেকশন হচ্ছে নিচের দিকে, এই জায়গাটায় কাজ করব। একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এই ডিজাইনগুলো যখন ফটোশপটা এত পার্সেন্ট হবে তখন এখানে 80% দেখাবে। তার মানে কি 100%, 80%, এটা কিন্তু অলরেডি বুটস্ট্র্যাপে আছে। বাট যদি আমি এটার মধ্যে অ্যানিমেশন দিই, অ্যানিমেশনটা বলতে ওয়েবসাইটে যখন লোড নেবে তখন এই অটোমেটিক্যালি আস্তে আস্তে সে ভরপুর হবে, কালারটা ভরাট হবে থার্মোমিটারের মতো। আবার এও তাই হবে, যতটুকু ফিক্সড করবেন ততটুকু সে অটোমেটিক্যালি চলে আসবে। এই ধরনের কাজগুলো যখন করতে যাবেন তখন আপনাকে যে করি একটু নলেজ রাখতে হবে। তো উইথাউট নলেজও আমি যতটুকু দেখাবো ততটুকু দিয়ে আপনি খুব দিব্যি যে করে কাজগুলো করতে পারবেন, সমস্যা হওয়ার কথা না। এবং এই সেকশনটার কাজ করি, অ্যাবাউট মি সেকশন। নিচের দিকে যাই, এরকম একটা নাম দিলাম, বা একসাথে লিখতে পারেন আপনার ইচ্ছে মতো। এখানটায় আমরা ডিভ কন্টেইনার দেব। কোশ্চিন হচ্ছে, যদি আমি কন্টেইনার দেই তাহলে কিন্তু এ বাম দিকে লেগে যাবে না, লাগবে? কন্টেইনার তো মাঝখানে অ্যালাইন করে, কিন্তু এ আবার ডান দিকে স্পেস পাচ্ছে, তাহলে এটা কিভাবে করব? দেখেন, একটু লক্ষ্য করবেন, আমরা যে কন্ট্রোল এস ক্লিক করি তাহলে বুঝতে পারবেন কন্ট্রোল এসতে আসছে না। এই যে এখানে এক্সট্রাসে ক্লিক করেন, অ্যাকচুয়ালি গ্রিড সিস্টেম হচ্ছে এই পর্যন্ত, তার মানে এ কিন্তু অনেক বড়, তাই না? মানে কন্টেনার বেসিসে কিন্তু নাই, তার মানে কন্টেনার ফ্লুইড বেসিসে আছে। এখানটা বলতে হবে ফ্লুইড, এবং এর ভিতরে ডিপ দিয়ে আমরা বলবো রো ফ্লেক্সের জন্য। ফ্লুইড বলতে কি বোঝায়? 100% উইথ। রো দিলাম, রো দেওয়ার পরে এখানে ডিপ দিব দুটো। লক্ষ্য করেন দুটোই কিন্তু সমান, মেবি এ একটু ছোট এ একটু বড়, রাইট? আবার সমান সমান মনে হচ্ছে না? সমান সমান মনে হচ্ছে নাকি অর্ধেক? ওকে, একজন বলছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, উইথাউট ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে আপনাকে রেসপন্সিভের কাজ বেশি করতে হবে, আর যদি ইমেজ ট্যাগ দিয়ে করেন তাহলে রেসপন্সিভের কাজ কম করতে হবে। যদি এটা সমান হয়ে থাকে তাহলে আমরা এখানে বলবো কোল। আমরা ডাবল এক্সেলের কাজ করব না গাইস, আমরা এখন এক্সেল থেকে শুরু করব। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখেছিলাম ডাবল এক্সেল দিলেও আমাদেরকে রিমুভ করতে হয় এক্সেলের জন্য, রাইট? সো আমরা এখানে এখানে বলবো এক্সেল, এক্সেল থেকে শুরু করবো, এক্সট্রা লার্জ থেকে। তাহলে এর ভিতরে আমরা ইমেজকে কল করব, ইমেজেস দেই, স্ল্যাশ দিব, অ্যাবাউট মি জেপিজিটাকে কল করি, এবং এরপরে আমরা অল্টার হিসেবে এটাকে কল করবো অ্যাবাউট মি। এখানটা আমরা একটা ক্লাস দিব, বলবো ইমেজ ফ্লুইড, ডান। যদি ইমেজ সাইজ ছোটো হয় তাহলে কিন্তু ইমেজ ফ্লুইড কাজ করবে না। এখানে ইমেজ সাইজটা যদি 100% উইথ নেয়, এই জন্য আমরা বলবো W100, তার মানে উইথ হবে 100%। ডান। এবার আসি ভিতরে আর একটা পার্ট করি, আর এখানে এই ইমেজটা ডিরেক্ট না দিয়ে আমরা যদি ভিতরে একটা ডিপ দিই, আর যদি বলি অ্যাবাউট মি ইমেজ, তাহলে আমার জন্য সুবিধা কি হবে? ভিতরে ইমেজটার উপরে কোনো কাজ যদি থাকে সেটা আমরা কাজ করতে পারি, মানে সবসময় কলামের ভিতরে একটা ক্লাস ডিফাইন করে দেবেন। বুঝতে পারছেন? এটা করলে কি হবে, ভিতরের এই ইমেজ নিয়ে যদি আমার কোনো কাজ থাকে সেটা আমরা করতে পারবো।
এক্স্যাক্টলি সেম ওয়েতে এখানেও ডিপ দিয়ে বলবো অ্যাবাউট মি কন্টেন্ট। এখানটা আমরা অ্যাবাউট মি একসাথে লিখেছিলাম, এখানটা আমরা দিয়ে দিই। তাহলে অ্যাবাউট মি কন্টেন্টের ভিতরে আমাদের কন্টেন্টগুলো অ্যাড করতে হবে। কন্টেন্টগুলো কীভাবে অ্যাড করব? অ্যাবাউট মি, লক্ষ্য করবেন অ্যাবাউট মি একটা হেডিং পার্ট এবং সে সেন্টারাইজড, এবং এই এক্স্যাক্টলি ফরম্যাটটা যদি নিচে যায়, এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন, উপরে এখানে দেখতে পাচ্ছেন কালারটা শুধুমাত্র চেঞ্জড, এখানেও দেখতে পাচ্ছেন, সব জায়গায় একই রকম, রাইট? তাহলে আমরা এর ভিতরে অ্যাবাউট মি কন্টেন্টের ভিতরেই যেখানেই দেন না কেন এখানে ডিপ দিয়ে বলবো হেডিং, মানে এই পোর্শনটুকু এমনভাবে ডিজাইন করব যাতে যে কোনো জায়গায় হেডিং পর্যন্ত পুরোটাই কপি করে বসায় দিলে অটোমেটিক্যালি যেন কাজ করে, যে কোনো জায়গায় যেন একই ফরম্যাট বা একই ডিজাইনটা পাওয়া যায়। তার মানে কি হচ্ছে, আমার কাজটা কম হয়ে গেল। সো হেডিংয়ের ভিতরে কি কি থাকবে? হেডিংয়ের ভিতরে অ্যাবাউট মি লেখেন H1 দিয়ে, তাহলে হেডিংটাকে একটু হাইলাইটেড করি, মানে কমেন্টিং করি, তাহলে খুব সহজে তাকে খুঁজেও পাবো। অ্যাবাউট মি এইভাবে দিয়ে দিলাম, তাহলে আমার চোখে পড়বে হ্যাঁ এটা হচ্ছে অ্যাবাউট মি। বা হেডিং, আমরা কি করতেছি, হেডিং দিচ্ছি, সরি বলতে বলতে হেডিং মি লিখে ফেলছি, হেডিং হবে। তো হেডিংয়ের ভিতরে অ্যাবাউট মি, হেডিংটা দিয়েই আমরা কাজ করব, এবং এখানে দেখা একটা লাইন আছে, এই লাইনটাও আমরা সেম ওয়েতে বানাবো। তবে আপনারা যদি চান নিচে একটা স্প্যান দিতে পারেন লাইনের জন্য, এটা হচ্ছে বেটার সলিউশন। এখানে একটা ক্লাস দিব, বলবো লাইন, তাহলে ওইটার উপরে আমরা কিছু কাজ করব, লাইনের কাজ করব, ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল। এরপর অ্যাবাউট মি কন্টেন্টের ভিতরে যে কাজগুলো করতে হবে, আমরা এখানে প্যারাগ্রাফ পিটাকে ক্লিক করি, কন্টেন্টটা নেই, কপি করে নেওয়ার পরে পিটাক দিয়ে আমরা এখানে এটা দিয়ে দিই। এখানে কিন্তু দুটো প্যারাগ্রাফ, তাহলে এখান থেকে এটা ক্লোজ, এখান থেকে আবার শুরু। এখানে লক্ষ্য করেন ডেন্টের পরে কিন্তু আরেকটা স্পেস আছে, তাই না? তাহলে আমরা এইভাবে দিয়ে দিতে পারি। এর নিচে কি হবে, এর নিচে হচ্ছে এই লাইনগুলো আসবে, এই কাজটা হবে। এই কাজটা বুটস্ট্র্যাপে করা আছে, বলা হয় প্রোগ্রেস বার। তবে এই ধরনের কাজগুলোতে যেমন কাউন্টার, প্রোগ্রেস বার, এই জায়গাগুলোতে যখন একজন বলছেন যে কাজ করা হয়েছিল কিন্তু অ্যানিমেশন কাজ করে না, এখানে কিন্তু তাই হয়, অ্যানিমেশন কাজ করে না, প্রবলেম হয়। তো আমরা এটা সলভ করবো, সমস্যা নাই, ওইটা টাইম আসুক তখন আমরা সলভ করার চেষ্টা করব। এখানটা দেখবেন এই জিনিসগুলো, লাইন ছোট লাইন বড়, আবার অ্যানিমেশনের একটা অপশন আছে, টগল করলে অ্যানিমেটেড হবে, দেখছেন? তবে আমরা এরকম নিব না, আমাদের ডান দিকে একটা ভ্যালু থাকবে, যেমনটা এখানে ভিতরে দিয়েছে আমরা দিব হচ্ছে ডান দিকে এখানটায়। তো ওই কাজটা আমাদের ম্যানুয়ালি করে নিতে হবে, সব কিছু দেওয়া থাকে না এখানে, আর তেমন কিছু নাই। স্ট্রিপ্ট যদি যাই তাহলে আমরা এগুলো পাচ্ছি, আর এখানে অটোমেটিক্যালি হচ্ছে। আর যদি ব্যাকগ্রাউন্ডসে যাই তাহলে আমরা এগুলো পাচ্ছি, হাইটে যদি যাই আমরা হাইট কতটুকু হবে সেটা পাচ্ছি। তো এখানে যদি তাকান আমাদের মোটামুটি কিন্তু সেম হাইট পেয়ে যাচ্ছে, মানে এটার কথা বলছি। তো আমরা যদি টাইটেল দিতে চাই, এখানে কিন্তু কোথাও দেখায় নেই কোথায় টাইটেল দিতে হবে, রাইট? তবে এর ভিতরে একটা জিনিস দেওয়া আছে, সেইটাকে আমরা নেওয়ার চেষ্টা করব, এটাকে। তো এটাকে কপি করি, করার পর এর ভিতরে আমি যদি এটাকে অ্যাড করে দিই, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ অলরেডি ইউজ করছি, আমরা যদি রিলোড দিই তাহলে আমরা নিচের দিকে এটা দেখতে পাবো। এখন এই যে 25%, এই পার্সেন্টটা যেন ডান দিকে থাকে, এই কাজটা আমাদের করতে হবে। তো ডান দিকে আনার জন্য আমাদের এই জিনিসটাকে আমরা হাত দিব না, আর এখানে 25% যদি বাদ দিই তাহলে কি মাঝখানেরটা রিমুভ হয়ে যায়? ইয়েস, তাহলে এটা আমাদের সরাতেও পারবো না। তো আমরা আপাতত এইভাবে রাখবো। এইখানটা যেটা করব আমরা, আমরা এখানে ইউএল দিব, ইউএল দেওয়ার পর এলআই দিব। প্রথম এলআইতে আমরা এই ডিজাইনটা বসাবো, এটাকে আমি একটু সাজা লিখি এভাবে। প্রথম ডিজাইনটা আমরা এইভাবে দিব, আবার সাজাতে হবে। ওকে, এবং পরের এলআইতে আমরা নামটা দিব, যে নাম্বারটা বসিয়েছিলাম সেটা দেব এখানটায়। এটা কোথায় দিব বলেন তো? এই যে ফটোশপে, এই যে এটার কথা বলতেছি। তো এই জিনিসটা যদি এইভাবে দেই না দেই, যদি এইভাবে নাও দেই, তাহলে আমাদের যেতে হবে বুট স্নাইপ, বুট স্নাইপ
নামে একটা ওয়েবসাইট আছে। এই বুটস্ট্র্যাপে যাওয়ার পর আপনি দেখবেন বিভিন্ন ভার্সনের এখানটা যদি ক্লিক করেন তাহলে আপনি বুটস্ট্র্যাপ পাবেন। অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে যেমন ফাউন্ডেশন, তারপর সিমেন্টিক ইউআই, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সিএসএস ফ্রেমওয়ার্ক লাইক বুটস্ট্র্যাপ। আর এখানটা আপনি যদি লেখেন প্রোগ্রেস, তাহলে দেখেন অনেক রকমের প্রোগ্রেস বার পাবেন, সব দেওয়া আছে। এখান থেকে অ্যানিমেটেড জিনিসটাও পেতে পারেন, অ্যানিমেটেড হচ্ছে। তারপর হচ্ছে গোলাকার এই পোর্শনটাও আছে, কি চান আপনি সব পাবেন, আর নাই। সো মনে করেন আমি এখানে গেলাম ফ্ল্যাট কালার নিয়ে, বা এখানে ক্লিক করলাম, তাহলে এইভাবে আসতেছে। ওকে ফাইন। এখানে যদি দেখেন তাহলে এখানে 20% আসছে, এখানে কন্টেন্ট আসছে এবং কালারফুলটা করা আছে। এখানে যদি যাই তাহলে আপনি কোডগুলো দেখতে পাবেন, তবে এটা অনেক পুরনো কোড 3.1, তো আমাদের কিন্তু আধুনিকটা নিতে হবে। এখানে অনেক সময় দেখায় যে কোন ভার্সন আপনি নেবেন। এই যে দেখেন ভার্সন, সো আমি যদি ক্লিক করি তাহলে ওই ভার্সনে আসবে, ওই ভার্সনের জিনিসগুলো আসবে। তবে ওই প্রোগ্রেস বাট ওই ভার্সনে নাও থাকতে পারে। দো আমরা যেহেতু 5 ইউজ করছি, আপনি ওই 5-এর সাপোর্টটা এখানে পাবেন না। আমি জাস্ট এখানে দেখালাম কথা প্রসঙ্গে, আপনাদের ফিউচারে কাজে লাগবে। ক্লিয়ার? সো আমরা এই জায়গাটায় এটা দিয়ে দিচ্ছি, এরপরে এইখানটায় আমরা একটা স্প্যান দেব, দেওয়ার পরে ওই নাম্বারটা বসাবো, লাইক হচ্ছে 90%। এখন আমি যদি দেখি রিলোড দিয়ে, তাহলে 90%-এর নিচে। তো এটাকে যদি আমি সামঞ্জস্যপূর্ণ করতে চাই তাহলে আমার এখানে ইউএলএ ক্লাস দিতে হবে ন্যাভ, দিলেই তারা কি করবে, এক লাইনে চলে আসবে। কিন্তু ওইটা দেখাচ্ছে না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তাহলে 90% এলআই এবং এলআই এই দুটোতে একটা ক্লাস দিব, দেওয়ার পর বলবো কোল, মানে কলাম দিব। এবার যদি রিলোড দেন তাহলে কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। তাহলে এই কলামের এইখানটায় আমরা যদি রেসপন্সিভ করতে চাই, এক্সেল দিয়ে যদি বলি 9, আর এখানে যদি এক্সেল দিয়ে যদি বলি 3, তাহলে কিন্তু আমরা অ্যালাইনমেন্টটা পাচ্ছি এরকম। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এ কিন্তু দেখেন স্পেস পায়নি, বা এটার যে একটা অ্যারো চিহ্ন আছে, এগুলো আমরা ডিজাইন করে ফেলবো পরে সিএসএস এর সময়। এখানটা লক্ষ্য করবেন উপরে একটা স্পেস, নিচে একটা স্পেস, রাইট? তাহলে দুই পাশে স্পেস দেওয়ার জন্য সেকশনটাকে আমরা হাইলাইট করব। এইখানটায় আমরা বলতে পারি PY5, তাহলে একটা প্যাডিং পাবো। রিলোড যদি দেন তাহলে উপরে নিচে প্যাডিং পাবো। এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা প্যাডিংগুলো বানাবো। তো আমরা এখানে PY দিলাম, MY দিলাম, 5 দিলাম, তাহলে আমরা একটা স্পেস পাবো, রাইট? দ্বিতীয়ত হচ্ছে এই কলাম এর ভিতরেও ডানে বামে স্পেস থাকতে হবে, রাইট? তো ডানে বামে স্পেস দেওয়ার জন্য কেন এটা বলছি, কারণ দেখেন ও কিন্তু ডানে বামে অনেক বড় স্পেস নিচ্ছে। অ্যাকচুয়ালি উপরে নিচে না, ডানে বামে শুধু। সো শুধুমাত্র ডানে বামে নেওয়ার জন্য PX দিব, কোনটাতে, এটাতে, এর পাশে, অথবা আপনি ভিতরেও দিতে পারেন, অথবা অ্যাবাউট মি কন্টেন্টকে বেস করে করতে পারেন। এখানে যদি বলি PX5, তাহলে কিন্তু আপনি স্পেসটা পেয়ে যাবেন, কিন্তু হুবহু হবে না। এই হুবহু করার জন্য আমাকে মাপতে হবে সিএসএস করার সময়। এখানে এই রেক্ট্যাঙ্গুলারকে ক্লিক করে এইভাবে মাপবেন। দেখেন কত বলতেছে, উইথ হচ্ছে 119, মানে হিউজ, কম না কিন্তু। এবং ওইটা কিন্তু আপনি এইটার সাথে এইগুলোর মাধ্যমে মেজারমেন্ট করতে পারবেন না, এই জন্য আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে আমি কিন্তু বেশিরভাগ জিনিসই র কোডিং করব, মানে আমি জাস্ট হচ্ছে কলাম গ্রিড সিস্টেমটাকে বুটস্ট্র্যাপ থেকে নিচ্ছি, বাকি বেশিরভাগ কাজই কিন্তু র কোডিং করতে হবে। তো এইখানে যে কাজটা করেছে ফটোশপ থেকে, ফটোশপ ওয়ার্ডটা আবার লিখতে হবে। কোথায় লিখবেন, এর ভিতরে যদি বলি স্প্যান ট্যাগ দিয়ে, মনে করেন আমি এখানে লিখবো হচ্ছে ফটোশপ, রিলোড দিই, রিলোড বলতে এখানটায় ক্লিক করি, তাহলে ফটোশপটা ডান দিকে বাম দিকে আসছে। তো এখানে একটা হিউজ প্রবলেম দেখতে পাচ্ছেন। তো এটা যদি আমি উপরের দিকে দেখি, রিলোড যদি দিই, তাহলে নিচের দিকে আসে, কিন্তু 90% আবার উপর দিকে চলে যায়। এগুলো ম্যাটার করে। এই জিনিসটা আমরা ঠিক করব সিএসএস দিয়ে, বুটস্ট্র্যাপ দিয়ে, কাস্টম সিএসএস দিয়ে বা বুটস্ট্র্যাপ দিয়ে ঠিক করব। এখানে স্প্যানটা ভিতরে দিলেও কিন্তু অ্যালাইনমেন্ট হয়। কেন হয়, এখানে একটা প্রবলেম আছে। আচ্ছা, 25% দিয়েছে, কারণ 25% ভরে। তা আমি যদি এখানে বলি 50%, তাহলে 50% অ্যাডজাস্ট হবে এরকম। কিন্তু এটা আবার এক লাইনে চলে যায়, কেন যায় সেটা আপনি ইন্সপেক্ট করে দেখেন, প্রোগ্রেসে দেখেন ফ্লেক্স করা, এই কারণে প্রবলেমটা হয়। এই জন্য ও আবার অ্যালাইন হয়ে যায়।
বুঝতে পারছেন প্রবলেম? তো আমাদের এখানে ফটোশপ দিলেও আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, একে যদি আমি বাইরে রাখি, বাইরে রাখার পর যদি রিলোড দেই, এই 90% উপরে চলে যায়। তাহলে আমরা ফ্লেক্সের ভিতরে অর্থাৎ ইউএল এলআইগুলোই তো অ্যালাইনমেন্ট হচ্ছে। তাহলে এখানটা যদি বলি অ্যালাইন আইটেমস বটম মানে নিচের দিকে, নিচের দিকে আসে, এন্ড বলতে হবে মেবি। তাহলে এখানটায় বলবো এন্ড। এবার আসে, তার মানে কি ও ঠিক আছে, আবার এ অ্যালাইনমেন্ট হয়ে গেল। এই প্রত্যেকটা জিনিস আমরা কাস্টম সিএসএস করে আরও সুন্দর করব। ক্লিয়ার? এক্স্যাক্টলি সেম ওয়েতে আমাদের এই ইউএলটাকেই রিপিট করতে হবে কয়েকবার, অর্থাৎ আমাকে এখানে অনেকগুলো লিস্ট তৈরি করতে হবে। এক্স্যাক্টলি সেম ওয়েতে এই লামগুলো আমরা ওইভাবে দিব। আর প্যাডিংয়ের কাজটা করব, এখানটা একটা স্পেস দিব, সিএসএস করে আমরা এরকম একটা অ্যারো চিহ্ন তৈরি করব। সিএসএস করেই করা যায়, বর্ডার দিয়ে দিয়ে। সবাই এই পর্যন্ত ক্লিয়ার? ফটোশপ যদি দেখি, মাই সার্ভিসেস এবং সার্ভিস সেকশন তৈরি করি, নিচে দিকে যাই, এটাকে আমরা কপি পেস্ট করি। এখানটায় সেকশন কল করব, ক্লাস দেব, সার্ভিস সেকশন নাম দিই, এবং এর ভিতরে আমরা এই কাজটা করব। একটু লক্ষ্য করবেন যে ওর সেকশনটা কিন্তু মাঝখান বরাবর সেন্টারাইজড। আমরা সেন্টার করার জন্য কলাম ইউজ করব না, বুঝতে পারছেন? কোনো কলাম ইউজ করব না, শুধুমাত্র কন্টেনার বেসিসে কাজ করার জন্য কন্টেনারটা ইউজ করব। হ্যাঁ, তাই করতে হবে। তো আমরা এখানে কন্টেইনারটা ইউজ করব, ডিপ দিয়ে বলবো কন্টেইনার, যাতে মাঝামাঝি জায়গায় থাকে। এবং এইখানটায় হেডিংটাকে নিয়ে আসি, যেমনটা আমরা পেয়েছিলাম, করেছিলাম উপরে। এই অংশটুকু কপি করি, করার পর এইখানটায় বসা দেই। এবার এটাকে আমি পিছনে নিয়ে যাই। কি ব্যাপার, পিছনে আসে না কেন? আচ্ছা, ওকে। আমরা এখানে বলবো মাই সার্ভিসেস, রাইট? এটাই তো ছিল মাই সার্ভিস। এরপর নিচের দিকে ওই কন্টেনারের ভিতরেই আমরা ডিপ দিব, রো দিব, কারণ আমাকে কলাম দিতে হবে এখন। দেওয়ার পর ডিপ দেওয়ার পর আমরা লক্ষ্য করবেন প্রতিটা কলামে প্রতিটা রোতে 4টা করে, তার মানে কি আমাকে 3 করে দিতে হবে, এবং একই রোতে রাখবো, এই জন্য আমরা নাম্বার বসাবো। তো আমি এখানে বলবো কোল, এক্সেল দিয়ে শুরু করি, 3। অনেক সময় এতগুলো অ্যারো মানে ওই যে ড্যাশ দিলে কাজ করে না, এবার কাজ করবে, 3। এবং একটা যদি বানায় তাহলে বাকিগুলো সব হয়ে যাবে। ওকে, এটার উপর একটু রিসার্চ করে দেখেন, আমরা কলাম দিচ্ছি অ্যালাইনমেন্টের জন্য এবং মাঝখানে স্পেস তৈরি হবে, মানে প্যাডিংয়ের কাজটা হবে কলাম দিয়ে। এরপর ভিতরে একটা ডিপ দিব, যে ডিপে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব এটা। তাহলে এখানটায় ডিপ দেন, বলেন সার্ভিস। এরপর এখানটায় আমরা কমেন্ট করতে পারি, এই পর্যন্ত আমরা আসছি। রিলোড দিই, রিলোড দিয়ে আমরা নিচের ইন্টারফেসটা পাবো হয়তো এইখানটায়। সার্ভিসের ভিতরে এখানটায় তাকান, আমরা একটু এটা নিয়ে রিসার্চ করি। এখানে দেখেন এটা নর্মালি দেখাচ্ছে, তার মানে নর্মাল একটা ইন্টারফেস থাকবে। যখন আমি মাউস রাখবো তখন এই রকম হবে। তাহলে এই জায়গাটায় কি কি ঘটনা ঘটাচ্ছে একটু লক্ষ্য করেন। এখানে একটা আইকন আছে, আইকনটা নর্মালি এরকম থাকবে, কিন্তু মানে একটা আইকন আসবে, আইকনে একটা হাইট বিট দেওয়া থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া থাকবে, আইকনের কালারটা হবে হোয়াইট, এবং এখানে এগুলো কালার হবে সিমিলার কালার, দ্যাটস ইট। কিন্তু এইখানটায় কিছু একটা থাকবে যেটা হোয়াইট কালার থাকবে, এখানে হোয়াইট কালার থাকবে, এই জন্য বোঝা যাবে না। কিন্তু যখনই মাউস রাখবে এই বর্ডারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে কমলা কালার হবে বা ইয়েলো কালার হবে, এবং ওই কোনায় এই রকম একটা লাইন তৈরি হবে।
তার মানে হচ্ছে ডানে এবং বামে কিছু একটার কারণে কালারটা মানে দেখা যাবে না, এই জায়গাটা দেখা যাবে না। বুঝতে পারছেন জিনিসটা? তার মানে এই জায়গাটায় কিছু একটা দেওয়া হবে, মানে এই যে অংশটুকু আছে, মানে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এই জায়গাটায় যদি আমরা একটা শেপ তৈরি করে দেই, যেই শেপটা হোয়াইট কালার থাকবে এরকম, যখন মাউস রাখবো তখন এটা দেখা যাবে, মানে ওটা ফুটে উঠবে এরকম হোয়াইট পোর্শনে, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকখানি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কিন্তু বর্ডারটা অ্যাভয়েড করব কিভাবে, এখানে বর্ডারটা যে ডিসেবল হবে সেটা কিভাবে করব, সেটাও কিন্তু ম্যাটার করে। ওই জায়গাটায় কিভাবে কাজ করবেন। আমি যদি এইখানটা একটা ট্যাগ দিয়ে আমি যদি এরকম একটা কোনায় পজিশন করে দিয়ে দেই, সেটা ঠিক আছে, কিন্তু এই যে বর্ডারটাকে আমি হাইড করব কিভাবে, এখানে কিন্তু হাইটেড নাই, এখানে কিন্তু বর্ডারটা দেখা যায়। এখানে আর একটা ওয়ে আছে, ওয়েটা মনে হয় না এখানে কাজ করবে, না এটা ওখানে কাজ করবে না। তাহলে কি করা যায় বলেন? কারো মাথায় কি ঘুরে যে কিভাবে কাজ করলে এটা খুব পারফেক্ট আউটপুট আসবে? কারো মাথায় কি ঘুরতেছে যে এরকম প্ল্যান করা যায়? অডিও অন করে কথা বলতে পারেন, সমস্যা নাই। আসে না, মাথা নষ্ট। হ্যাঁ, আমরা তো ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করব, কিন্তু ট্রায়াঙ্গেলটা তো এখান থেকে শুরু করে এইভাবে আসবে, তাই না? সে কিন্তু বামে যাচ্ছে না, একদম বামে কোনায় এইখানটা যে বর্ডারটা, এটাকে আমরা হাইড করব কিভাবে এই জায়গাটায়? কথা বুঝতে পারছেন? এই জিনিসটার কথা বলছি। ওকে, আমরা এটা নিয়ে কাজ করব। তবে এখানটা একটা ট্রায়াঙ্গেল শেপ বানানোর জন্য এই সার্ভিসের ভিতরে আমরা একটা ডিপ দিয়ে বলতে পারি ট্রায়াঙ্গেল, নাম দিতে পারেন এরকম ট্রায়াঙ্গেল। কিন্তু ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের মতোই থাকবে, এর বাইরে আমরা এইখানটা আইকন দেব। আইকন বলতে এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন সেটা। আর কথা হচ্ছে আইকনটা নিয়েছে কোত্থেকে। এখানটায় ক্লিক করে আমরা লেয়ারটা অন করব, তারপর এখানে ক্লিক করব। দেখেন এ কিন্তু কোনো টেক্সট না, আমরা জানি কি আইকন হচ্ছে টেক্সট। ক্লিক করলে যখন এইরকম একটা আসে, এটাকে বলা হয় শেপ বা ইমেজ বা অবজেক্ট। অ্যাকচুয়ালি অবজেক্ট হচ্ছে এটা। তো এটা যদি টেক্সট হতো তাহলে কিন্তু টি আসতো, এরকম টি আসতো। বোঝা গেছে জিনিসটা? তার মানে তার মানে হচ্ছে আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে এটা কোত্থেকে নেয়া। এগুলোও কিন্তু দেখতে হবে, মানে আমরা এমনভাবে খুঁজবো যাতে বাকি সব কিছু পাই ওখান থেকে। তবে এগুলো সবগুলোর কিন্তু নাম আমাদের জানা নাই, আছে? তাহলে গুগল করেন। আমরা এখানে ফন্ট অপশন দিয়ে শুরু করি। আমরা আইকনসে ক্লিক করি, আমরা 5-এ যাব। দেন হচ্ছে আইকনসে ক্লিক করব। তারপর লক্ষ্য করেন ক্যালেন্ডার, এটা লক্ষ্য করেন। এটাকে আপনি কি বলবেন? কারো মাথায় আসে? এটা একটা মনিটর। তো আমি যদি এখানে সার্চ দিই মনিটর, মনিটর পাচ্ছে। এখন দেখেন এগুলো কিন্তু পেইড, ওই যে জিনিসটা ওখানে দেখছি এটা পেইড, তাছাড়া কোনো কিছু নাই। যদি বলেন টিভি, টিভি একটাই পাচ্ছেন। আবার এইখানে দেখেন এটাকে কি বলবেন? তারপর এটা একটা চার্ট। যদি আমি এখানে সার্চও দেই চার্ট, তাহলে আমরা চার্ট পাবো, এরকম চার্ট পাবো। অনেকগুলো চার্ট বা অন্য কিছু আসতে পারে। ফ্রিতে দেন তাহলে এই যে চার্টগুলো পাচ্ছি। তো এখানে গাইস একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আইকনগুলো আছে যদি আপনি এরকম আইকন হিসেবে নেন, ওরা তো জাস্ট ইন্টারফেস ডিজাইন করছে, ওরা তো আর হোভার এফেক্ট দিবে না। হোভার এফেক্ট দেওয়ার সময় কালার যে চেঞ্জ হবে, ইমেজ যদি ইউজ করেন তাহলে কিন্তু কালারটা দেওয়া মুশকিল, রাইট? দো কালার দেওয়ার জন্য কিন্তু সিএসএস আছে, বাট আসলে পারফেক্ট হবে কিনা সেটা হচ্ছে কথা, বা পারফেক্ট করাটাও টাফ। হোভার এফেক্ট দিলে কালারটা চেঞ্জ হবে। সো তাহলে আমরা কি করব? ফন্ট কিভাবে নেওয়া যায়, কোত্থেকে নেওয়া যায়, এটা আমরা বের করব। তো সে কোত্থেকে নিয়েছে এটা কিন্তু বোঝা মুশকিল, বলতেও পারবেন না। তবে আমরা একটা জায়গা থেকে ট্রাই মারতে পারি। নিচের দিকে দেখেন সে ফন্ট আসাম দিয়েছে সোশ্যাল আইকন, এরা কোত্থেকে আসছে এটা আমরা যদি দেখি, ক্লিক করেন, এও কিন্তু দেখেন শেপটা নিয়েছে।
তার মানে খুঁজে পাওয়াটা আসলেই মানে কঠিন। আমরা এটার জন্য আরেকটা কাজ করতে পারি। আমরা কিন্তু কখনো ফ্ল্যাট আইকন ইউজ করে নিই, রাইট? ফ্ল্যাট আইকন ইউজ করে নিই। ফ্ল্যাট আইকনসে যাই, এখানটায় একদম উপরের দিকে যাই, এই ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করি। সো আমি যদি এখানে সার্চ দেই ক্যামেরা, তারা অনেকগুলো ক্যামেরা দিয়ে দিবে, আপনারা যেটা খুশি নিতে পারেন, ব্র্যান্ডেড ক্যামেরা। সো এখানে দেখবেন ক্যামেরাটা কিন্তু ফিল্ড কালার, মানে ভরপুর কালার। সো এই দেখেন এটা বা এটা, মানে আমরা সিমিলার নেওয়ার চেষ্টা করব। তো এটা নিতে পারি বা এটা নিতে পারি, এটা ক্লিক করি, তাই দেখেন এখানে কিন্তু কালেক্টেড হচ্ছে। এবং এইটা দেখেন এটার সাথে মিলে যায়, একদম হুবহু মিলে যায়। আবার এইটা দেখেন ক্যালেন্ডার। তো আমরা এখানে সার্চ দেই, যেভাবে কেনাকাটা করে ঠিক সেইভাবে আপনি এইভাবে সার্চ দিতে পারেন। ক্যালেন্ডার বানান কি? ক্যালেন্ডারে ক্লিক করলাম, তাহলে অনেকগুলো ক্যালেন্ডার পাবেন। এখানে যে ক্রাউন চিহ্নটা আছে এগুলো কিন্তু পেইড, সো পেইডটা বাদ দিয়ে খুঁজবেন। আমরা এটা নিতে পারি, রাইট? তো এখানে লক্ষ্য করেন, হ্যাঁ ঠিক আছে, না এটা ভরপুর, মানে ফিল কালার চাচ্ছে। ফিল বলতে এই যে এরকম কালার, এটা নিতে পারি, অনেকটা মিলে যায়। তাহলে আমি এটাকে ক্লিক করলাম, তাহলে জমা হচ্ছে যেভাবে প্রোডাক্ট কেনে অনলাইনে। এরপরে এটা একটা ম্যাথমেটিক্স। তো আমি যদি সার্চ দেই ম্যাথ, দেখে অনেকগুলো ম্যাথ পাবেন। নেক্সট পেজে যান, খুঁজতে হবে, টাইম লাগবে কিন্তু। আপনি ম্যাথ পাচ্ছেন। আমি আপনাদের একজনকে দায়িত্ব দিব এবং আপনারা নিজে থেকে ডিসকাস করে দায়িত্ব নিতে পারেন। এই আইকনগুলো এখান থেকে খুঁজে বের করবেন, ক্লিয়ার? এটা আপনাদের এন্ড থেকে করবেন। খুঁজে বের করার পরে আপনারা এইভাবে সিলেক্ট করবেন, করার পর ডাউনলোডে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন আইকন ফন্ট, এসভিজি স্প্রাইট, ইপিএস, এসভিজি, পিএনজি, যা ইচ্ছে তাই নিতে পারেন। আমি সবগুলোকে ডাউনলোড করব, ফ্রিতে ক্লিক করি। এক্স্যাক্টলি আপনারা প্রত্যেকে এই কাজটা করবেন। অথবা একজনকে দায়িত্ব দেওয়া হবে, সবাই তো খুঁজবেনই, একজনকে দায়িত্ব দেওয়া হবে, সে কী করবে, সবগুলো খুঁজে খুঁজে সিলেক্ট করবেন। বা ডিসকাশন করেও করতে পারেন, তুই এটা খুঁজ আমি এটা খুঁজি, লাইক দিস। তাহলে কী হবে, আমাদের সময় কম লাগবে। ডাউনলোড করার পরে আপনারা কী করবেন সেটা আমি বলে দিচ্ছি। আমি এখানে ক্লিক করব, এই অংশটুকু কাট করি, করার পর ইমেজেসে যাই, এই জায়গাটায় পেস্ট করি, করার পর এক্সট্র্যাক্ট করব। ওরে বাবা, করার পর এখানে দেখবেন ইপিএস, এটা আমরা নিব না। এই ইপিএসটা কিন্তু এআই ফরম্যাটের জন্য, ডিলিট করলাম। এরপর হচ্ছে ফন্টস, এইটা আমরা নিতে পারি। আর এখানে হচ্ছে ইমেজেস, লাইসেন্স, ডিলেট। পিএনজিতে আমরা নিব না ভুলেও। পিএইচডি তো পাচ্ছেনই এডিট করার জন্য, এটা আমরা বাদ দিই। এসভিজি ফরম্যাটটাও নিতে পারেন যদি আপনি এসভিজি ইউজ করতে চান। ব্যাকআপ টেক্সট বাদ, এটা বাদ, এটা বাদ, সব বাদ দিলাম, শুধুমাত্র ফন্ট রাখলাম। এই ফন্টের ভিতরে আপনি দেখবেন ফ্ল্যাট আইকন ডট সিএসএস একটা ফাইল আছে, এটাকে আপনি কপি করেন এবং ডিরেক্টরি হচ্ছে ফন্ট, এটাকে আপনারা উপরের দিকে যে কোনো জায়গায় লিঙ্ক করে দেন এবং সিএসএস না, ফন্ট স্ল্যাশ এটা, ক্লিয়ার? লিঙ্ক করার পর নিচের দিকে আমরা কিন্তু আইকনটাকে কল করব, রাইট? এই জায়গাটায় কল করার জন্য ওই ফোল্ডারটাকে, এই যে এখানে HTML দেওয়া আছে, ডাবল ক্লিক করেন, করলে সে বলে দেয় লিঙ্ক করতে হবে সিএসএস ফাইলটাকে, যেটাকে আমরা অলরেডি করে ফেলছি, এবং এইটার জন্য একটা ক্লাস ডিফাইন করে দিচ্ছে, সেটাকে আমার কল করতে হবে, ফ্ল্যাট আইকন ক্যামেরা। তো এটা আমরা আই ট্যাগেও নিতে পারি, স্প্যান ট্যাগও নিতে পারেন, আপনার ইচ্ছে। আমি আই ট্যাগ দিয়ে নিলাম, ক্লাস দিই এবং আমি এটা বসায় দিই। এবার আমি যদি ওয়েবসাইটটা রান করি, রিলোড দিই, তাহলে আমরা নিচের দিকে ওই আইকনটা দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? ওকে, আমরা একটা লিঙ্ক করলাম, আমি এটাকে হুবহু অ্যাড করার চেষ্টা করব। আর এরপরে কন্টেন্ট অ্যাড করি। তো টিতে ক্লিক করি, এখানটায় ক্লিক করি, এটাকে কপি করলাম। এখানটায় আমরা হেডিং ট্যাগ 1 দিব না, এখানে আমি দিব হচ্ছে 2।
দেন আমরা কন্টেন্টটাকেও নেই, টিতে ক্লিক করে এই কন্টেন্টটাকে আমরা নিয়ে নিই। নেওয়ার পর পি ট্যাগ কন্টেন্ট দিই। একটা জিনিস লক্ষ্য করবেন, এখানকার পি ট্যাগের যে সাইজ এখানেও কিন্তু সেম, উপরে তো নাই, বরং নিচেও দেখবেন পি ট্যাগের সাইজ সেম। এই জন্য পি ট্যাগ আমরা গ্লোবালি সাইজিং করব। গ্লোবালি সাইজ মানে একটা পি ট্যাগে যদি সাইজ করি যে সব জায়গায় যেন সমান হয়ে যায়। তো এখানে আমরা এটা দিলাম, এটা এনাফ এই পর্যন্ত। তো আমি এতটুকু রাখলাম। এক্স্যাক্টলি সেম ওয়েতে এটাকে আমরা কপি পেস্ট করবো কতবার, সরি ভুল করছি, এটা সহ করতে হবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার ওয়েবসাইটে রিলোড যদি দেই আমরা এরকম 8টা পাবো। মার্কআপ করলে এটা দেখবেন চেহারাই চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছি? মানে সিএসএস যদি করি পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে। ওকে, এবার নিচের দিকে স্ক্রল করেন, এখানে আরেকটা সেকশন আছে, এটা আমরা করে ফেলি। তবে এখানটা একটা ক্রিটিক্যাল কাজ আছে। ক্রিটিক্যাল কাজটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা আমরা দিব কিভাবে, বুঝতে পেরেছেন? লাইনটা দেওয়া যাবে, আফটার বিফোর দিয়ে দেওয়া যাবে, সুন্দরভাবে দেওয়া যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে রেসপন্সিভে গেলে এই লাইনটাকে ডিসেবল করে দিতে হবে, সবসময় এটা রাখা যাবে না। তো আমরা এই সেকশনটা বানাই ফেলি, স্ট্যাটিস্টিক্স নাম দিতে পারি। তো আমরা নিচের দিকে কমেন্টিং করি, এখানটা আমরা স্টার্ট দেব, সেকশন ক্রিয়েট করব, ক্লাস দেব, ডিপ দেব, কন্টেইনার দিলাম। এর ভিতরে বলেছিলাম হেডিংটা নেব, তো হেডিংটা নেওয়ার জন্য উপরের দিকে আবার যাই, এই পোর্শনটুকু কপি করি, এও কিন্তু সেন্টারাইজড হবে। সো আমার কলাম দেওয়ার দরকার নেই, রো দেওয়ার দরকার নেই, বাইরে করব। এখানটা আমরা ডিপ দিব রো, তাহলে এই রো এর মধ্যে 3টে কলাম হবে, ডিফ কোল, এখানে আমরা এক্সেল দিব, তারপর আর কিছু দিলাম না, কারণ এখানে কিন্তু 3টাই সমান হবে, রাইট? সো এটাকে কপি পেস্ট হবে, বাট একটা করার পর ডিপ দেওয়ার পর আমরা এখানে, এটা কিন্তু কাউন্টার হবে যে কোরির মাধ্যমে, কাউন্টারটা আমরা পরে অ্যাড করব, অর্থাৎ যখন লোড হবে সে অটোমেটিক্যালি কাউন্টিং হওয়া শুরু হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাটায় কিন্তু আমাদের দেখেন আইকন থাকতে হবে, বুঝতেই পারতেছেন আইকনের কত কাজ। সো একজন দায়িত্ব নিয়ে আইকনগুলো ডাউনলোড করবেন, খুঁজতে হবে, টাইম লাগবে কিন্তু 1-1.5 ঘন্টার মতো লাগবে। সো স্ট্যাটিস্টিক্স আমরা দেইনি, মাই স্ট্যাটিস্টিক্স এখানে দিতে হবে। ওকে, এখানটায় আমরা বলবো কি, ভিতরে ডিজাইনগুলো করার জন্য এটা দিয়ে দিলাম। ওরা ওইটা লেখেনি, আচ্ছা এর ভিতরে কি করব, নাম্বার দিব। এই নাম্বারটা দেওয়ার জন্য আমি H3 ইউজ করতে পারি, চেষ্টা করবেন হেডিং ট্যাগগুলো সবগুলো ইউজ করার জন্য, 4690 বা সামথিং কিছু একটা দিয়ে দিলাম। এরপর আমরা ভিতরে একটা আইকন দেব এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ওটাও মাথায় রাখতে হবে। এটাকে আমরা কপি করে এখানে বসা দিই, বুঝতে পারছেন? ওইটাই করছি। এবং এইখানটায় আর একটা ট্যাগ ইউজ করব, এটা কিন্তু হেডিং ট্যাগ 2 দিতে হবে। তো আমরা ফিনিশড প্রজেক্টস, এরকম। সো এই জিনিসটাই রিপিট হবে 3 বার, বুঝতে পারছেন? এবার এখানে আর এখানে মাঝখানে আমরা কমেন্টিং করি। আপনার লিখতে হবে না কি, মানে কিসের কাজ করতেছেন লিখতে হবে না, না লিখেও আপনি এমনে দিয়ে দেন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের করতেই পারেন, যাতে সেপারেশনটা বোঝা যায়। তাহলে এটাও ডান, বাকিটুকু আমরা সিএসএস দিয়ে করব। এবার নিচের অংশটুকু যাই, এইখানটায় আমরা দেখবেন হোভার এফেক্টের কাজ আছে, যেটা আমরা শিখেছিলাম এতদিন ধরে। সো মাই ওয়ার্ক নিচের দিকে, আচ্ছা এটা চেহারা দেখে একটু, চেহারা হচ্ছে এটা,
কমেন্টিং করব। কন্টেইনার, এবং কন্টেইনার যখন দিব এখানে মাই ওয়ার্কটা আবার ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়াল বলতে যেটা বোঝাচ্ছে কোনো গ্রিড সিস্টেম রাখবো না, দরকারও নাই, দিয়ে দিলাম। এরপর এখানটায় রো হবে, ডিফ রো, তারপর কলাম হবে ডিজাইনের জন্য। ও আচ্ছা সরি, এখানটায় ইউএলএলআই দিয়ে করতে হবে মাঝখানে। তো ইউএলএলআই দিয়ে করার জন্য রো বাদ এই যেটা লিখবো হচ্ছে ডিফ, সরি ইউএল, তারপর হচ্ছে এলআই। এখানে আমরা যে প্লাগইনের কথা বলছি, মানে আইসোটোপ প্লাগইনের নাম, ওইটা আমরা এখানে ইউজ করবো। আমি যদি আপনাদের একটু ডেমো দেখাই, দেখেন মনে করেন এই বাটনগুলো ক্লিক করেন, এই যে এই জিনিসটা হবে, বুঝা গেছে? তো এটা তৈরি করার জন্য আমরা ইউএলএলআই দিব এবং লিঙ্ক দিব, মানে এলআই দিব, কিন্তু ভিতরে বাটন ক্রিয়েট করতে হবে। মানে অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক ট্যাগ দিয়ে কিন্তু হয় না, বাটন ট্যাগ দিতে হয়। তো বাটনটাকে আমরা ফুল গ্যালারি বলবো। এখানটা টাইপ বাটন দিতে পারেন। এলআইগুলোকে আবার কপি পেস্ট, তারপরে কি ওয়েব ডিজাইন, ল্যান্ডিং পেজেস, তারপর কি পার্সোনাল ব্লগ। তাহলে এটা বাদ। এবার যদি তাকাই, রিলোড, নিচে থেকে গেলে এইভাবে আসবে। বাট আমি যদি এখানে ক্লাস দিয়ে বলি ইউএল, সরি ন্যাভ, তাহলে সোজা হয়ে যাবে। এবার এটাকে সেন্টারাইজ করার জন্য জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার দিয়ে দেবো। আর বাকিটুকু আরও অনেক কাজ থাকবে যেটা আমরা কাস্টম সিসে করব। ক্লিয়ার? এর নিচে রো দিব, ডিফ রো। রো এর ভিতরে আবার এই যে ইমেজগুলো যাচ্ছে সেটাকে অ্যালাইন করব। তো এখানে দেখেন একটা হোভার এফেক্ট দেওয়া আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেওয়া আছে, এখানে একটা আইকন আছে। এগুলোতে কিন্তু দেখাচ্ছে না, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে মাউস রাখলে এটা বের হবে, তাই কি না? এটা করার জন্য ডিফ কোল, এখানে আর একটা জিনিস দেখবেন, প্রথম রোটাতে কিন্তু 3টা, পরের রোতে আবার 4টা। বুঝতে পেরেছেন? তো এটা আবার সাজাবেন কিভাবে? এটা সাজানো কিন্তু মানে যাতা ব্যাপার না, হ্যাঁ একটু কঠিন আছে। তো ওরা কিন্তু এইভাবে দিয়েছে ঠিকই। এখানে আপনারা একটা কাজ করতে পারেন, ওয়েব ডিজাইন পার্টটা উপরে রাখতে পারি, ল্যান্ডিং পেজ এবং পার্সোনাল ব্লগটা নিচে রাখতে পারি, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে, তাছাড়া কিন্তু ভালো লাগবে না। তো ওইটা আমরা ডাইনামিক যখন কাজ করবো তখন করবো, জাস্ট মাথায় রাখবেন আমি কি বলেছি। এখানটা আমরা কোল এক্সেল, তারপরে আমরা বলবো 4, এই জায়গাটায় ডিপ দিয়ে বলবো ওয়ার্ক। তারপর এই ওয়ার্কটা এখানটায় আমরা এটা কমেন্টিং করি এইভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ার্ক ডান। ওয়ার্কের ভিতরে কিন্তু হোভার এফেক্ট থাকবে, এই জন্য ওয়ার্ককে আমরা পজিশন রিলেটিভ করব। করার পর ইমেজ দিব। ইমেজটাকে কিন্তু আমরা কোনো পজিশনিং করবো, কারণ ইমেজ বেসই কিন্তু ডিজাইনটা হবে। ইমেজেস, মনে আছে আমরা দিয়েছিলাম ওয়ার্ক স্ল্যাশ ড্যাশ জেপিজি, এরকম একটা নাম দিয়েছিলাম। এখানটা আমরা অল্টারনেটিভলি বলবো ওয়ার্ক, আর এরপরে ক্লাস দিব ইমেজ ফ্লুইড অথবা W100, যে কোনো একটা দিলেই হবে। ওকে, এরপর আমরা দুটো জিনিস দেবো, একটা হচ্ছে সার্চ বক্স, এটা কিন্তু লিঙ্কিং হবে, তার মানে আমাকে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, আর বলতে হবে সার্চ, আমি এখানে 0 দিয়ে রাখি।
কারণ আমাকে কিন্তু এখানে সার্চের আইকনটা নিয়ে আসতে হবে, এটা কিন্তু ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা ডিপ কল করতে হবে, ডিপটাকে পজিশন করতে হবে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। তো ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য অ্যাকচুয়ালি ডিপটা নিচ্ছে, নাহলে কিন্তু লাস্ট ক্লাসে যেরকম করেছিলাম আলাদা আলাদা হেডিং ট্যাগ নিয়ে আর পি ট্যাগ নিয়ে সেটা করতে পারতাম। এখানটা আমরা কিছু না দিলেও সমস্যা নাই, কারণ এই ওয়ার্ককে নেস্টেড করে ভিতরে ডিপটা একটাই পাবো, এই জন্য আমাদের এখানে ক্লাস না দিলেও চলবে। এখানে ওয়ার্ক ফটো, সো আমরা এখানে লিখবো হচ্ছে H5 ওয়ার্ক ফটো। আমি কিন্তু ট্রাই করতেছি হেডিং ট্যাগগুলো বারবার বিভিন্ন সব হেডিং ট্যাগ ইউজ করার, আর এটা আমি বারবার বলতেছি কেন জানেন, যাতে আপনারা এটা ভুল না করেন, কারণ এসইও ফ্রেন্ডলি করতে গেলে এটা লাগবে। ল্যান্ডিং পেজ ফটো, ডান। আচ্ছা, তাহলে এই জিনিসটাই 3বার কপি পেস্ট হবে, 3বার হলো। চতুর্থতম করার পর এখানে 3 করে দেব, এবার এটাকে আমরা 4বার কল করব। ক্লিয়ার? তাহলে ওয়েবসাইটে আমরা এইরকম দেখতে পাবো। আর আমরা ইমেজ চেঞ্জ করলে তো প্রত্যেকটা পারফেক্টলি আসবে, হোভার এফেক্টে পারফেকশনটা পাবো। সবাই বুঝতে পেরেছি এতটুকু?